তাহলে আজকে আমাদের বিষয়বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বিল, মানে টাইপস অফ বিল মোট কথা। হুম। এবার টাইপস অফ বিলের মধ্যেও তোমাদেরকে জানতে হবে, আজকে যেটা পড়বো যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অর্ডিনারি বিল। হ্যাঁ, অর্ডিনারি বিল জিনিসটা কিরকম না, অর্ডিনারি বিল জিনিসটা আর কি আসছে আসছে অর্ডিনারি বিল মানে হচ্ছে এরকম। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া কেউ জয়েন করছে, দাঁড়া। ওই তো, হ্যাঁ, অর্ডিনারি বিল মানে হচ্ছে এরকম যে যে বিলটা মানি বিল নয়, যে বিলটা মানি বিল নয়, যে বিলটা ফাইন্যান্স বিল নয়, যে বিলটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল নয়, সেই জিনিসটা হচ্ছে কি মানি বিল, এই অর্ডিনারি বিল। ওকে। এবার মানি বিলের আর্টিকেল নাম্বারটা কত না, আর্টিকেল 310, আর্টিকেল কি বলছি ভুলভাল, আর্টিকেল 110, আর্টিকেল 110, এটা হচ্ছে আমার মানি বিলের আর্টিকেল নাম্বার। ফাইন্যান্স বিল দু ধরনের হয়, একটা হয় টাইপ 1 আর একটা হয় টাইপ 2। ঠিক আছে, টাইপ 1 যেটা, তার আর্টিকেল নাম্বার হয় 117 ক্লজ 1, কারণ ফাইন্যান্স বিলের যে আর্টিকেল নাম্বার সেটা হচ্ছে কত না 117। এবার টাইপ 2 যেটা রয়েছে, এই টাইপ 2 যে মানি বিল তার আর্টিকেল নাম্বার হয় 117 সাবক্লজ 3। অ্যামেন্ডমেন্ট বিল বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এর আর্টিকেল নাম্বার হয় কত, 368। ওকে, আর্টিকেল 368। এবার কি বললাম তাহলে না, যে বিলটা অর্ডিনারি বিল কাকে বলবো না, যে বিলটা না তো মানি বিল, না তো ফাইন্যান্স বিল, না তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলটাকে আমরা বলবো কি অর্ডিনারি বিল। এবার এই অর্ডিনারি বিলের কিভাবে কি প্রসিডিওর রয়েছে কি না রয়েছে সেটা আমরা জানার আগে এই দুটো বিল সম্পর্কে একটু জেনে নিই। খুব জেনারেল জিনিস, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে প্রচন্ড হারে। দেখো, মানি বিল কাকে বলে, মানি বিলের যদি বলে যে দাদা ডেফিনেশন কোথায় লেখা আছে বা মানি বিল কাকে বলে, না সেটা হচ্ছে আর্টিকেল 110-এ। তোমাদেরকে একটু আগে গ্রুপে আমি পিডিএফ শেয়ার করে দিয়েছি, ঠিক আছে, সেখানে তোমরা আর্টিকেল 110-এ দেখতে পাবে যে গোটাগুটি ওই আর্টিকেল 110-এ দেয়া আছে কি ডেফিনেশন অফ মানি বিল, ডেফিনেশন অর্থাৎ কাকে বলবো। কারণ হ্যাঁ, কারণ কি না, কারণ এই মানি বিল আর ফাইন্যান্স বিলের মধ্যে প্রচন্ড কনফিউজিং একটা জিনিস, সহজে ক্লিয়ার হয় না, এবং আশা করি তোমাদের আজকেও ক্লিয়ার হবে না, তবু চেষ্টা করছি খুব ভালো করে বোঝার চেষ্টা করার জন্য। ঠিক আছে, মানি বিল অ্যাকচুয়ালি কাকে বলে যদি আমি বলি, না দেখো, আমাদের ধরো সরকার কি নেয়, ট্যাক্স নেয়, সরকার কি করে ট্যাক্স নেয়। তো তোমরা ধরে রাখো এই যে ট্যাক্স রিলেটেড যে সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, ট্যাক্স রিলেটেড, এই ট্যাক্স রিলেটেড ব্যাপারের মধ্যে যদি সরকার মনে করে কোনো নতুন কোনো ট্যাক্সকে ইম্পোজ করব, যেমন ধরো আমাদের একটা ইম্পোজ করা ট্যাক্স হচ্ছে কি জিএসটি। জিএসটি একটা কি ধরনের ট্যাক্স না দাদা, ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। হ্যাঁ, এই যে ইনডাইরেক্ট ট্যাক্স নামক একটা বস্তু রয়েছে, সেটা কি জিনিস পরে আসছি আমরা, ওটা আলাদা করে জানবো। আমি বলছি কোনো একটা ট্যাক্সকে যদি মনে করে কি ইম্পোজ করব, যদি মনে করে হাঁটিয়ে দেবো, অর্থাৎ অ্যাবলিশ করে দেবো বা অ্যাবলিশন করব, যদি সরকারের মনে হয় যে না আমরা রেমিশন করব, যদি মনে করে কি না অল্টার করে দেবো অর্থাৎ অল্টারনেশন করে দেবো, হ্যাঁ, যে এই ট্যাক্সগুলো আমি অল্টার করছি, বা যদি মনে করে যে রেগুলেশন করব, যা যা বলছি সমস্ত কিছু সংবিধানের লেখা, আমার একটাও মন থেকে নয়। ঠিক আছে, কোনো একটা ট্যাক্সের ব্যাপারে যদি গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট বলতে এটাকে না সেন্ট্রাল গভর্নমেন্ট, মনে রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন যদি খুব বলো মানে সোজা কথায় বলি তাহলে মোদী সরকার, মোদী সরকার যদি কোনো মনে করে কোনো ট্যাক্সের ব্যাপারে আমরা নতুন কিছু ইম্পোজ করব, নতুন কিছু অ্যাবলিশন করব, যেমন ধরো একটা ব্রিজ বেঁধে দিল যে যাদের আয় মান্থলি 2000 টাকা তাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, কোনো রকম সরকারি খাজনা দিতে হবে না বা ট্যাক্স দিতে হবে না, তাহলে কি অ্যাবলিশ করে দিল।
হ্যাঁ, এরকম ব্যাপার যে আবার একটা হয়তো বলে দিল যে যাদের মান্থলি আয় হচ্ছে 3,000 টাকার বেশি তাদেরকে 200 টাকা করে পার মান্থ ট্যাক্স দিতে হবে। তার মানে কি আমি বলতে চাইছি কোনো একটা জিনিসকে নতুন করে ইম্পোজ করা, কোনো একটা নতুন করে জিনিসকে অ্যাবলিশ করা, ট্যাক্সের ব্যাপারে রিমিশন করা, অল্টারেশন করা, রেগুলেশন করা, যে সমস্ত কিছু আছে সমস্ত কিছুর জন্য দায়ী হবে কে? এই মানি বিল। তোরা ডিকশনারি ইউজ কর না একটুখানি রে। অল্টারেশন কথাটার মানে কি? অল্টারনেট করার মানে কি? ধর এরকম ব্যাপার যে কোনো একটা ট্যাক্সের ব্যাপারে তোকে বলে দিল যে 2,000 টাকার ওপরে ধর আগে ছিল 10 টাকা করে ট্যাক্স, এখন সরকার সেটা নতুন নিয়ম বানিয়ে করে দিল যে না এটা 11 টাকা করে ট্যাক্স হবে। এটা কি? অল্টার করে দেয়া বোঝা যাচ্ছে। রেগুলেট করা মানে হচ্ছে কি রেগুলেশন হবে। ধর তোকে বলে দিল এরকম যে প্রত্যেক এই যে 10 টাকাটা তুই দিচ্ছিলি 2 মাস অন্তর অন্তর, তোকে হঠাৎ করে বলে দিল যে না এটা 1 মাস অন্তর অন্তর তোমাকে 11 টাকা করে দিতে হবে। এখন যা সরকারের অবস্থা এরকমই আর কি। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে রেগুলেশন করা। রেমিশনটাকে তুই বল, রেমিশনের বাংলা মানে কি আগে বল। দেখ না মানে এটা কিরকম ভাবে মুকুব করে দেয়া বা ক্ষমা করে দেয়া বলতে পারিস এক কথায়। মানে কিরকম ব্যাপার, যেমন ধর এই যে তোকে আমি বলছিলাম যে অ্যাবলিশন করে দিল যে 2,000 টাকার ট্যাক্সের ওপরে 10 টাকা যেটা ট্যাক্স দিচ্ছিলি সেটা তোকে যদি না দিতে বলে তাহলে সেটাকে অ্যাবলিশ বলে দিচ্ছিলাম। এবার মুকুব করে দিল মানে কি? ধর এরকম ব্যাপার যে কোনো একটা জায়গা থেকে ভারতের লোন নেওয়া ছিল, হ্যানা নেওয়া ছিল, বা ভারত কাউকে লোন দিয়েছিল, হ্যাঁ, বড় বড় সড়ো অ্যামাউন্টের, ধর 10 কোটি টাকার, যে তার উপরে একটা ট্যাক্স হয়তো সে চাপিয়েছিল, হুম, সেইটাকে ধর মুকুব করে দিল, তো সেই ব্যাপারটাকে কি রেমিশন বলবো। ঠিক আছে, এবার এবার আমি একটা কথা তোদেরকে বলি যে এই যে দাদা ইম্পোজ করা, অ্যাবলিশন করা, রেমিশন করা, অল্টারনেশন করা, রেগুলেশন করা, এগুলো না মুখে বলে দিলে হয় না, এগুলোর জন্য প্রপার ফ্রেমওয়ার্ক লাগে। কি লাগে? প্রপার ফ্রেমওয়ার্ক। মানে যেমন করে তোমরা ছোটবেলাতে স্কুলেতে টিচারের কাছে আবেদনপত্র জমা দিতে যে আমার ঠাকুমার শরীর খারাপ বলে আমি আগামীকাল স্কুল আসতে পারবো না, বা আমার শরীর খারাপ বলে আমি গতকাল স্কুল আসতে পারিনি, যে মিথ্যা কথাগুলো তোমরা লিখেছিলে আর কি ছোটবেলায় স্কুলেতে, হ্যাঁ, টিচারকে। তো ওই রকম একটা প্রপার ফ্রেমওয়ার্ক করে তোমায় সরকারের কাছে মানে কি করতে হয়, প্রস্তাব করতে হয়। কোথায়? না লোকসভাতে। কোথায় দিতে হয়? ভালো করে কথাগুলো শোনবে, লোকসভাতে জমা দিতে হয়, লোকসভাতে। এবার দাদা লোকসভা কোথা থেকে এলো কথাটা সেটা আমি পরে আসছি। তার মানেটা কি আমি বলতে চাইছি কি, যে ট্যাক্স ওরিয়েন্টেড যে কোনো ব্যাপার যদি এরকম করে মানে কোনো রকম পরিবর্তনের ব্যাপার আসে বা নতুন করে লাগু হওয়ার ব্যাপার যে কোনো ব্যাপার যদি আসে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে? লোকসভাতে একটা প্রপার ফ্রেমওয়ার্ক তৈরি করে সেখানে জমা দেবে যে আমরা এইগুলো করতে চাইছি। দাদা লোকসভাতেই কেন? না এটা লেখা আছে বাবা আর্টিকেলে। ওই জন্যই আমি তোমাদেরকে যখন পার্লামেন্ট পড়িয়েছিলাম বলেছিলাম যে মানি পাওয়ার কার সাথে লাই করে? লোকসভার সাথে। ওই জন্য অরিজিনাল পাওয়ারই কোথায়? লোকসভার হাতে রয়েছে। এবং শুধুমাত্র মনে রাখবে যে মানি বিল, যে এই যে আমরা ধরো এই সমস্ত করতে চাইছি তার জন্য গিয়ে একটা মুখ তুলে বলে দিলাম হ্যাঁ যে আজকে আমরা লোকসভাতে এরকম বিল পাস করব না, এর জন্য প্রায়র পারমিশন লাগে কার কাছ থেকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে। যা যা বলছি এগুলোই পার্থক্য সৃষ্টি করবে, খুব মন দিয়ে শোনো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে আগে নথিপত্র জমা দিতে হবে যে স্যার বা ম্যাডাম আমি এরকম ভাবে জমা দিতে চাইছি, আমি এরকম ভাবে ট্যাক্সের ব্যাপারে এরকম রেগুলেট করতে চাইছি বা ইম্পোজ করতে চাইছি, এই প্রপার ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলতে চাইছি। প্রেসিডেন্ট আগে পারমিশন দেবে, তারপর সেটা লোকসভাতে পেশ হবে। বোঝা গেল কি বোঝা গেল না? ধরে নাও লোকসভাতে এই মানি বিল কি, আচ্ছা মানি বিল কি হয়ে গেল? পাস হয়ে গেল। ধরে নাও লোকসভাতে কি হয়ে গেল? মানি বিল পাস পাস করে গেছে, ভালো নাম্বার নিয়ে পাস করে গেছে, দিয়ে চলে যাবে কোথায় লোকসভা থেকে? রাজ্যসভায়। রাজ্যসভায় চলে গেল। এবার রাজ্যসভাতে যে লোকগুলো বসে রয়েছে তারা বলল করুই রে, করবো বললেই হবে, করতে দেবো না। কি বললো? করতে দেবো না, বলে আমাদের কোনো ইচ্ছাই নেই পাস করানোর। এরা ধরে নিল, অর্থাৎ উইথ হোল্ড করে নিল বিলটাকে। কি নিল? উইথ হোল্ড করে নিল, বা ধরে নাও রিজেক্ট করে নিল। এরকম মাথার মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে তো যে রিজেক্ট করে দেবে। দুটোরই ক্ষমতা নাই। কি নাই? রাজ্যসভার কাছে এই দুটোর করারই ক্ষমতা নেই, না তো রিজেক্ট করতে পারবে না তো উইথ হোল্ড করতে পারবে। তাহলে প্রশ্ন আসছে তাহলে পাঠাচ্ছে কেন?
তাহলে লোকসভা থেকে মানি বিল যাবে কোথায়? রাজ্যসভায়। কোথায় যাবে? রাজ্যসভা। এবার রাজ্যসভাতে কতদিনের জন্য যাবে দাদা? মাত্র 14 দিনের জন্য। এই 14 দিনের মধ্যে রাজ্যসভাকে কি করতে হবে? মানে উপায় নেই, পাস করাতে হবে। এই পাস করানো ছাড়া কোনো উপায় রাজ্যসভার কাছে নেই। উইথহোল্ড করতে পারে রাজ্যসভা, উইথহোল্ড করে না মানে ধরে রাখা। রিজেক্ট করতে পারে রাজ্যসভা, মানে যেগুলো মনের ভেতর আসছে তোদের, যে আমি ধরে রেখে দিলাম, আমি রিজেক্ট করে দিলাম, এইগুলো একটাও করানোর ইচ্ছা বা একটা করানোর ক্ষমতা রাজ্যসভার নেই। কার ক্ষেত্রে? মানি বিলের ক্ষেত্রে। মানি বিলের ক্ষেত্রে একটা ক্ষমতাও রাজ্যসভার কাছে নেই, আর্টিকেল 110-এর জন্য। ওকে, তাহলে পাস করে দিল। এবার ধরো কারুর মনে হলো যে দাদা উইথহোল্ড করা মানে তো রিজেক্ট করা নয়, যে আমি ধরে রেখে দিলাম। আমি বলবো হ্যাঁ ঠিক কথাই, যে রাজ্যসভার কাছে বিলটা পাঠিয়েছিল, ওরা কোনো উত্তর না দিয়ে রেখে দিল। কতদিনের জন্য রাখতে পারবে? ম্যাক্সিমাম 14 দিন। যদি 14 দিন পরেও রাজ্যসভা কোনো রিপ্লাই না দেয় যে আমাদের পছন্দ হয়েছে কি হয়নি, মানে এরকম ব্যাপার আর কি, ধরে নে যে খুব গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে কি তার উপর অত্যাচার করা হচ্ছে, হ্যাঁ, যেটা পুরোনো দিনের সিনেমায় হতো। তারপরেও যদি তার বাবা মা তাকে জিজ্ঞেস করতো যে হ্যাঁ রে সংসার কেমন চলছে, সে মুখ ফুটে কি বলতো? দারুণ চলছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো এইরকম একটা ব্যাপার আর কি, যেটা এখন আজকালকার দিন আর নেই এবং ওটা উচিতও নয়। তো এরকম মুখ ফুটে ধর রাজ্যসভা বললো যে কি আর বলবো, আমাদের কাছে তো পাওয়ার নেই, ওই জন্য ধরে রেখে দিয়েছি। বলো আচ্ছা ঠিক আছে। 14 দিন পর কি হয়ে যায়? অটোমেটিক্যালি পাস ধরে নেওয়া হয়। কি ধরে নেওয়া হয়? অটোমেটিক্যালি পাস। অটোমেটিক্যালি পাস হয়ে গেছে বলে ধরে নেবে। কে ধরে নেবে বাবারা? লোকসভা। লোকসভা ধরে নেবে যে অটোমেটিক্যালি রাজ্যসভা পাস করে দিয়েছে, যদি 14 দিনের মধ্যে কোনো উত্তর না আসে। সঙ্গে সঙ্গে যখনই বিলটা পাস হয়ে যায়, চলে যাবে কার কাছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আবার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে চলে গেল। এবার প্রেসিডেন্ট যদি মনে করে, তোমাদের মনে হতে পারে, এবার তোমাদের মনে হলো যে ঠিক আছে রাজ্যসভার পাওয়ার নেই, এবার প্রেসিডেন্ট এসছে। প্রেসিডেন্ট যদি মনে করে দাদা এই বিলটাকে কি করতে পারে? আইদার রিজেক্ট করতে পারে, সেটাও করবে না, অথবা পাস করতে, অথবা পাস করতে পারে। এই দুটো অপশন আছে তার কাছে। রিজেক্ট করার ক্ষমতা তার কাছে অলরেডি, মানে রিজেক্ট করে না জেনারেলি, কারণ প্রেসিডেন্টের পারমিশন নিয়েই তো মানি বিল পেশ করা হচ্ছে। কি বললাম? যেখানে প্রেসিডেন্ট পারমিশন দিলে, প্রায়র পারমিশন অফ প্রেসিডেন্ট থাকলে তবে মানি বিল পেশ করা হয়। তবুও বোঝানোর জন্য বলছি যে প্রেসিডেন্ট রিজেক্ট করতে পারে বা পাস করতে পারে, উইথ হোল্ড করে রাখতে পারে না। এই উইথ হোল্ড নিয়ে একটা চ্যাপ্টার পড়বো আমরা। এই উইথ হোল্ড করা মানেই হচ্ছে প্রেসিডেন্টের কাছে একটা বিশেষ ক্ষমতা আছে, যেই পাওয়ারটাকে বলা হয় ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ার কি জিনিস কি না জিনিস, এর জন্য আমরা একটা আলাদা ক্লাসে প্রেসিডেন্ট যখন পড়বো আমরা আলোচনা করব। তো এই উইথ হোল্ড করার ক্ষমতা প্রেসিডেন্টের মানি বিলের ক্ষেত্রে নেই। প্রেসিডেন্ট কি করবে? ধরে রাখো পাসই করবে, পাস করতে বাধ্য আর কি। বোঝা গেল? তাহলে আলটিমেটলি লোকসভার অরিজিনাল পাওয়ার, মানি বিলের অরিজিনাল পাওয়ার কার সাথে রইল? লোকসভার কাছে। এবার দাদা কোন বিলটা মানি বিল, কোন বিলটা ফাইন্যান্স বিল, এটা সার্টিফিকেট দেয় কে? সার্টিফাইড বাই কে? সার্টিফাইড বাই স্পিকার অফ লোকসভা। কি বললাম? স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভা যে বিলটায় সাইন করবে সেটাই হচ্ছে কি? মানি বিল। মানে মানি বিলের উপরে স্পিকার অফ লোকসভার সাইন থাকে। ঠিক আছে? তাহলে সার্টিফাইড বাই কে? স্পিকার অফ দ্য হাউস, অর্থাৎ স্পিকার অফ লোকসভা। বোঝা গেল না বোঝা গেল না বল? এই কটা জিনিস আগে বোঝা গেল কি বোঝা গেল না বল? বোঝা গেছে। এবার দাদা ফাইন্যান্স বিল জিনিসটা কিরকম হয়? দাদা ফাইন্যান্স বিল আর হ্যাঁ বল। আর্টিকেল 117, ডাক্তার দেখা ভালো করে। আর্টিকেল 117, টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, ফাইন্যান্সিয়াল বিল যে জিনিসটা কি, এইটার সাথে মানি বিলের কোনো, তোরা ইউটিউব ঘাঁটিস, মানে একটুখানি দেখিস, কোনো ক্লিয়ার কাট ইনফরমেশন তোরা এখানে পাবি না। আচ্ছা মানি বিলের ক্ষেত্রে আরেকটা কথা, শুধু ট্যাক্স নিয়ে বললাম, ট্যাক্স ছাড়া আর কি ব্যাপার থাকতে পারে না? পুরো ডেফিনেশনটা দেয়া আছে আর্টিকেল 110-এতে, তোমরা দেখে নিতে পারো। ট্যাক্স ছাড়া মনে রেখে দেবে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যদি কোনো ফান্ড আসে, অর্থাৎ সিএফআই লিখছি আমি এখানে, কি লিখছি?
সিএফআই, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এই দুটো ফান্ড থেকে যদি কোনো টাকা পয়সা বের করতে হয়, টাকা পয়সার কোনো ব্যাপার রিলেটেড থাকে, সেটাও কি আসে, মানি বিলের আন্ডারে আসে। আমি আর্টিকেল দুটো একটু পরে বলে দিচ্ছি, আমি আগে ফাইন্যান্স বিল জিনিসটা কি আগে বোঝাই। ফাইন্যান্স বিল হচ্ছে এরকম একটা বিল যেখানে জমা আর খরচের হিসেব দেয়া হবে। কিভাবে? জমা ও খরচ। দাদা এ কি বলছো বুঝতে পারছি না। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ধর মানি বিল, এটা হচ্ছে মানি বিল। মানি বিলে তোকে বলে দেবে ট্যাক্স রিলেটেড এরকম টাকা পয়সা নেওয়া হবে, টাকা পয়সা এই করছি ওই করছি ওই করছি। এবার তোকে ফাইন্যান্স বিলে কি বলবে, যে এই ট্যাক্সের টাকাটা নিয়ে আমরা করবোটা কি। ফাইন্যান্স বিলে তোকে কি বলবে, যে আমরা এই ট্যাক্সের টাকাটা নিয়ে করবোটা কি। অর্থাৎ ধরে নে তোরা আমাকে কি করছিস, আমি তোদেরকে একটা কথা এবার আমার দিয়ে তোদেরকে বোঝানোর চেষ্টা করি। তোদেরকে আজকে রাতে আমি ফোনেতে SMS করে দিলাম সবাইকে, যে আগামী মাস থেকে প্রত্যেকের মাইনে 500 টাকা থেকে 550 টাকা করা হলো। এটা ধর এরকম আমি তোদেরকে বলে দিলাম, খুব মন দিয়ে বোঝ, 550 টাকা করে দিলাম। এবার এই টাকাটা আমার কোথায় যাবে, ধর আমার পকেটে যাবে। এই টাকাটা আমার কোথায় যাবে, পকেটে যাবে। ভালো করে জিনিসগুলো বোঝ। তাহলে এই যে 500 টাকা আমি যে 50 টাকা তোদেরকে আমি বাড়ালাম, ইম্পোজ করলাম, এই 50 টাকাটাও কোথায় যাবে রে, আমার পকেটে যাবে। যেমন করে 500 টাকা যাচ্ছিল 50 টাকাও যাবে। এটা একটা ঘটনা হলো। এবার দ্বিতীয় SMS আমি লিখলাম কি, এই যে 50 টাকাটা আমি বাড়িয়েছি, এই যে 50 টাকাটা আমি বাড়িয়েছি, এই কারণে বাড়িয়েছি যে ইন্টারনেট কস্টটা বেড়ে গেছে। ইন্টারনেট কস্ট বেড়ে যাওয়ার জন্য আমি এই 50 টাকাটা বাড়িয়েছি, এবং এই 50 টাকাটা আমি এই ইন্টারনেট কস্টের পেছনেই ইউজ করতে চাইছি। অর্থাৎ আমি এই যে জমার কথাটা তোমাকে বললাম পকেটে ঢুকছে, তার সাথে সাথে আমি তোমাদেরকে খরচের কথাটাও বললাম। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? তাহলে এই পকেটটাকে ধরে নাও সিএফআই, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এই 50 টাকাটাকে ধরে নাও ট্যাক্স, এই 50 টাকাটাকে ধরে নিলাম ট্যাক্স। তাহলে ট্যাক্স রিলেটেড, সিএফআই রিলেটেড যে কোনো ব্যাপার যেখানে শুধুমাত্র আমি জমার কথাটা বলছিলাম, কিন্তু কোনো খরচের হিসাব কিন্তু আমি কাউকে দিইনি, সেটা হচ্ছে কি আমার মানি বিল। তোদেরকে প্রথম SMS-টা যেটা পাঠিয়েছিলাম সেটা হচ্ছে আমার মানি বিল। আর দ্বিতীয় SMS আমি তোমাদেরকে লিখে দিলাম যে এই টাকাটা জমা নিচ্ছি এই কারণে যে এইটা নিয়ে আমি ইন্টারনেটের কস্টটাকে ম্যানেজ করতে চাইছি। দিস ইজ কল্ড ফাইন্যান্সিয়াল বিল। এখানে শুধুমাত্র টাকাটা নিলে হবে না, তার খরচাটা কোন জায়গায় করতে চাইছি সেটাও আমায় বোঝাতে হবে। আমি কি বোঝাতে পারলাম ফাইন্যান্সিয়াল বিল আর মানি বিল জিনিসটা কি? বাকিরা বুঝেছিস? এবার 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 তাহলে এটা হচ্ছে আমার টাইপ 1 আর টাইপ 2 দুটোর মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, দুটোই হচ্ছে একই। এটা তো টাইপ 1। হ্যাঁ, এই যে কথাটা আমি তোদেরকে বোঝালাম এটা হচ্ছে টাইপ 1 এর কথা। যেটা হচ্ছে কি, মানে এবার দেখ এই যে বিলটা টাইপ 1 যে বিলটা, যেটা হচ্ছে আর্টিকেল 117, আমি বারবার আর্টিকেলগুলো বারবার বলছি কিন্তু, হ্যাঁ, যাতে মনের ভেতর গেঁথে যায়। এই যে আর্টিকেল 17 ক্লজ 1, এটা খানিকটা মানি বিলের মতোই দেখতে না? মানি বিলেরই আরেক ধাপ উঁচুতে, তাই না? তাহলে এর যে এইটাকেও তাহলে কি বলা হবে, যে এটাও হচ্ছে কনসিডার্ড অ্যাজ এ মানি বিল। এটাও কি কনসিডার্ড করা হবে কি অ্যাজ এ মানি বিলের মতোই, কিন্তু এর প্রসিডিওরটা একটু আলাদা। কিরকম ভাবে না, এটাও কি তাহলে এই টাইপ 1 বিলটা, এটাকেও যদি আমি বলি যে মানে মানি বিলের মতোই, তাহলে এটাকেও কোথায় ইন্ট্রোডিউস করবো রে? এটাকেও কোথায় ইন্ট্রোডিউস করবো বল? লোকসভাতে, হ্যাঁ কি না? লোকসভাতে ইন্ট্রোডিউস করবো, এবং লোকসভা থেকে যখন এই বিলটা পাস হয়ে যাবে তখন সেটা চলে যাবে কোথায়? রাজ্যসভায়। এবার মানি বিলের সাথে তাদের দাদা এই বিলটা পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, শুধু প্রসিডিওরেও পার্থক্য আছে, শুধুমাত্র এই ঘটনাতেই নয়, প্রসিডিওরেও। দেখো মানি বিলের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পেলাম, যে রাজ্যসভার হাতে কোনো পাওয়ারই নেই। সে উইথহোল্ড করতে পারে না, রিজেক্ট করতে পারে না, মানে কি অ্যামেন্ডও করতে পারবে না।
অ্যামেন্ড মানে সংশোধনও করতে পারবে না, কোনো ক্ষমতাই নেই। কিন্তু এইখানে গল্পটা চেঞ্জ হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল বিলের ক্ষেত্রে রাজ্যসভার কাছে সমস্ত রকম পাওয়ারটা থাকে, অর্থাৎ সে অ্যামেন্ড করতে পারে, সে রিজেক্ট করতে পারে, সে উইথ হোল্ড করতে পারে, সে যা খুশি করতে পারে। এইটা হচ্ছে বেসিক পার্থক্য, ঠিক আছে। আর টাইপ 2 বিলটা কিরকম দাদা তাহলে? টাইপ 2 যেটা হচ্ছে আর্টিকেল 117 সাবক্লজ 3, সরি ভুল করছিলাম, সাবক্লজ 3 ফাইন্যান্সিয়াল বিলের, এফ বিল লিখে দিচ্ছে এখানে, ফাইন্যান্সিয়াল বিল আর্টিকেল 117 সাবক্লজ 3। এই বিলটা কিরকম? ধরে নে, আমি বোঝানোর চেষ্টা করছি। যাদের ধর প্রেসিডেন্ট পেনশন অ্যাক্ট, হ্যাঁ বলো। দুইটা প্রসিডিওর লেখা আছে, হ্যাঁ দেখ তোদেরকে আমি পিডিএফ দিয়েছি। আচ্ছা, প্রেসিডেন্টের পেনশন অ্যাক্ট ধর এমন একটা অ্যাক্ট, কিরকম বোঝাচ্ছি এবার ভালো করে বোঝ। এই যে ধর প্রেসিডেন্টের যে পেনশন, ঠিক আছে, প্রেসিডেন্ট ইমালসন অ্যাক্ট বলা হয় এটাকে। প্রেসিডেন্টের সমস্ত রকম পেনশন, স্যালারি, হ্যানা ত্যানা, এগুলো কোথা থেকে আসে রে ভাই? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে, ঠিক আছে। তাহলে যে টাকাটা দাদা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে, সেই টাকাটা তো তুমি বলেছিলে দাদা মানি বিল। বলেছিলাম কি বলিনি? বলেছিলাম কি বলিনি যে কোনো টাকা যদি সিএফআই রিলেটেড হয়ে যায় তাহলে সেটাকে বলবো তো দাদা মানি বিল। আমি বলছি হ্যাঁ বলেছিলাম গো। এবার ধরে নাও, এই যে প্রেসিডেন্টের পেনশন অ্যাক্ট অনুযায়ী একটা নতুন অ্যাক্ট, প্রেসিডেন্ট সিএফআই কি লেখা আছে যে প্রেসিডেন্টের পেনশন সিএফআই থেকে আসবে। এবার একটা নতুন অ্যাক্ট নিয়ে আসা হচ্ছে যেখানে বলা হলো প্রেসিডেন্টের পেনশন 5,000 টাকা করে বাড়িয়ে দিচ্ছি, 5,000 টাকা করে বাড়াচ্ছি। আমি খুবই কম বলছি, আমি বোঝানোর জন্য বলছি। একটা নতুন অ্যাক্ট নিয়ে আসছি, এই অ্যাক্টের কথাটা কি সিএফআই লেখা ছিল? অ্যাক্টের কথাটা কি সিএফআই লেখা ছিল? লেখা ছিল না। তাহলে সঙ্গে সঙ্গে সেই বিলটা কনসিডার হয়ে যাবে কি ফাইন্যান্সিয়াল বিল টাইপ 2 ক্লজ 3 তে। বোঝা গেল? মানে টাইপ 2 বোঝা গেল কি বোঝা গেল না? এইটা হচ্ছে এরকম যে, হ্যাঁ এরকম ভাবে বোঝার চেষ্টা কর যে আমি এটা খুব সহজ ভাষায় বোঝাচ্ছি কারণ প্রচন্ড জটিল। হ্যাঁ, প্রেসিডেন্টের পেনশন আসে কোথা থেকে? সিএফআই থেকে আসে। প্রেসিডেন্টের স্যালারি কোথা থেকে আসে? সব সিএফআই থেকে আসে, যে কোনো মেম্বারের ধর, ঠিক আছে। এবার তাদের স্যালারিতে হঠাৎ করে বললো যে 5,000 টাকা বাড়িয়ে দেবো, 5,000 টাকা কমিয়ে দেবো, এরকম ধরনের কোনো একটা আইন বা অ্যাক্ট আনতে চলেছে। সেই অ্যাক্টের কথাটা কি সিএফআই লেখা ছিল? লেখা ছিল না। শুধু লেখা ছিল যে অমুক অমুক জায়গা অমুক অমুক লোককে পেনশন দেওয়া হবে। এবার নতুন যে অ্যাক্টের কথাটা সেটা তো লেখা ছিল না। তাহলে নতুন অ্যাক্ট যখনই চলে এলো সেটা হয়ে যাবে কি টাইপ 2 ফাইন্যান্সিয়াল, যেখানে মানি বিলের ভেতর থেকেই টাকাটা নিয়ে আসবে, কিন্তু একটু নাকটা ঘুরিয়ে আর কি, বুঝতে পেরেছো? আলটিমেটলি একটু নাক ঘুরিয়ে। আর মনে রাখবে যে এই যে প্রেসিডেন্টের যে পেনশনের অ্যাক্ট রয়েছে, বা টাইপ 2 এর ক্ষেত্রে বলছি, টাইপ 2 এর ক্ষেত্রে প্রেসিডেন্টের প্রায়র পারমিশন প্রয়োজন পড়ে না। প্রেসিডেন্টের প্রায়র যে পারমিশন রয়েছে, যে এই ধরনের বিল পেশ করার জন্য যে প্রেসিডেন্টের পারমিশন দরকার পড়ে কি পড়ে না। মনে থাকবে কি মনে থাকবে না? এবার তোমাদেরকে দুটো আর্টিকেল বলে দিয়ে তিনটে ডিস্টিংগুইশ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তার আর্টিকেল নাম্বার হয় 266 সাবক্লজ 1। আচ্ছা বাদ দে, 266 মনে রাখ। আর একটা হচ্ছে কি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া তার আর্টিকেল নাম্বার হয় 267। তো 67, এটাও সাবক্লজ 1 এর মধ্যেই আছে ডেফিনেশনটা কি। এই দুটো আর্টিকেল যেন ভুলবি না, পরীক্ষায় বারবার দেয়। এবার তোমাদেরকে যেটা পড়ালাম তার পার্থক্যগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। আমি আর মানে কথা বলতে কি আমি আর পড়াতে ইচ্ছুক নই, তোমরা শুধুমাত্র এখানে স্ক্রিনশটটা মেরে নিও, দিয়ে করবে একটুখানি দেখে নেবে।
এই দুটো জায়গায় সমস্ত কিছু লেখা আছে। দেখ, মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা, ফাইনাল বিল 1 ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা, কিন্তু ফাইন্যান্সিয়াল বিল 2 ক্যান বি ইন্ট্রোডিউসড ইন লোকসভা অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্যসভা। এটা একটু বলে দিই যে ফাইন্যান্সিয়াল বিল 2 মানে হচ্ছে যেটা হচ্ছে আর্টিকেল 117 সাবক্লজ 3, সেটা যে কোনো হাউসে প্রেজেন্ট করা যেতে পারে, ইন্ট্রোডিউস করা যেতে পারে। ইন্ট্রোডিউস করা মানে হচ্ছে ওখানে প্রথম পেশ করা হবে, ঠিক আছে। যেটা ফাইন্যান্সিয়াল বিল 1 আমি কি বলেছিলাম, অ্যাজ লাইক অ্যাজ মানি বিল, সেজন্য ওটা যেহেতু মানি বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যাচ্ছিল, তাহলে ফাইন্যান্সিয়াল বিল 1 যেটা, সেটাও একমাত্র কি লোকসভাতেই পেশ করা যাবে। কিন্তু ফাইন্যান্সিয়াল বিল 2 এর ক্ষেত্রে সেটা যে কোনো হাউসে হতে পারে, আইদার লোকসভাতেও হতে পারে বা রাজ্যসভাতেও হতে পারে। আর একটা কথা মনে রেখে দেবে এই জিনিসটা, যে মানি বিল অলওয়েজ ইজ এ গভর্নমেন্ট বিল, ফাইন্যান্সিয়াল বিল 1 is an ordinary bill আর ফাইন্যান্সিয়াল বিল 2 is an ordinary bill। একটু আগেই যেটা বোঝালাম যে অর্ডিনারি বিল কি জিনিস, না অর্ডিনারি বিল হচ্ছে কোনটা, না যে বিলটা হচ্ছে না তো মানি বিল, না তো ফাইন্যান্সিয়াল বিল, ঠিক আছে, আর না হি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল, ঠিক আছে, সেই জিনিসটা কি বলা হয়, কি অর্ডিনারি বিল, ঠিক আছে। তো সেই জন্যই আর কি এইগুলো একটু মনে রেখে দেবে, আর বাকিটা তোমরা মোটামুটি স্ক্রিনশট নিয়ে নাও এই দুটোর, হ্যাঁ, দিয়ে ভালো করে একটুখানি পড়ে নেবে। এরপর যেটা আমাদের মেন বিষয়বস্তু সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে আমাদের আজকে অর্ডিনারি বিল পাস করার। অর্ডিনারি বিলকে আজকে আমরা পাস করিয়েই ছাড়বো, যতই পড়াশোনাও না করুক আজকে ওদেরকে পাস করা। দেখো ভালো করে বোঝো এবার অর্ডিনারি বিল জিনিসটা কি। দেখো, অর্ডিনারি বিল দু ধরনের হয়, অর্ডিনারি বিল দু ধরনের হয়। একটা হয় গভর্নমেন্ট বিল, একটা হয় কি ধরনের, একটা হয় গভর্নমেন্ট বিল, আর একটা হয় প্রাইভেট মেম্বার বিল। কি বললাম, প্রাইভেট মেম্বার বিল। যেটা খায় না মাথায় দেয়, খুব মন দিয়ে দেখো, খুব মজা লাগবে মানে ক্লাসটা করতে, একটু শোন মন দিয়ে, খালি বুঝে যাবে কিরকম জিনিসটা। দেখো, গভর্নমেন্ট বিল কথাটার মানে হচ্ছে, ধরো এটা লোকসভা বা এটা রাজ্যসভা, প্রত্যেক জায়গাতে মেম্বার আছে। এখানে কতগুলো মেম্বার থাকে, 543টা আছে ধরে নাও। এখানে কতগুলো আছে দাদা, 245টা আছে ধরে। এবার তোরা আমাকে একটা কথা বলতো, এরা কি সবাই মন্ত্রী হয়? যতগুলো মেম্বার আমরা লোকসভা বা রাজ্যসভাতে দেখতে পাই, ততগুলো মন্ত্রী হয়? না না, সেটা আমি বলতে চাইছি না, আমি বলছি সবাই কি মন্ত্রী হয়? হয় না তো? তাহলে যারা মন্ত্রী, যারা মন্ত্রী, একদম মন্ত্রী বলতে একদম রুলিং পার্টির যারা আর কি মন্ত্রিত্ব পদে বসে আছে, একদম মিনিস্টার, কি বললাম, এই গভর্নমেন্ট বিলকে মিনিস্টার্স বিলও বলা হয়। কি বলা হয়, মিনিস্টার, মিনিস্টার্স বিল। যারা মন্ত্রী তারা যে বিল পেশ করবে সেটাকে বলবো কি, গভর্নমেন্ট বিল। বুঝলাম দাদা? তাহলে প্রাইভেট মেম্বার বিল মানে ওখান থেকে রতন টাটা বা আদানি বা রিলায়েন্সের লোকেরা যায় নাকি প্রাইভেট কোম্পানির মতো বিল পেশ করতে, নাকি? কোশ্চেন আসছে না মনের মধ্যে? এটা নয়। প্রাইভেট মেম্বার বিল মানে হচ্ছে, এই যে ধর এতগুলো লোক ওখানে রয়েছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে, যারা মিনিস্টার নয় অথচ মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি, এমন এমপি যারা মিনিস্টার নয়, যারা নট মিনিস্টার, এমন এমপি যারা হচ্ছে মিনিস্টার নয়, তারা যে বিল পেশ করবে সেটাকে বলবো কি, প্রাইভেট মেম্বার। বোঝাতে পারলাম? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বর্তমানে বর্তমানে যদি দেখা হয়, ধর এরকম আছে রাজনাথ সিং, রাজনাথ সিং, রাজনাথ সিং কে? রাজনাথ সিং কে? মিনিস্টার অফ ডিফেন্স রে, মিনিস্টার অফ ডিফেন্স। আর এখানে ধর রাহুল গান্ধী, তোরা সবাই মোটামুটি চিনিস বলে আমি বলছি, রাহুল গান্ধী। এবার একটা কথা বল, রাজনাথ সিং একজন এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, রাহুল গান্ধীও কে? একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? ইনি হচ্ছেন, রাজনাথ সিং হচ্ছেন কে, না ইনি হচ্ছেন মিনিস্টার অফ ডিফেন্স, আর রাহুল গান্ধী কি, অনলি এমপি,
অনলি এমপি, অনলি। আমি অনলি বোঝাচ্ছি, মানে এরকম উচিত নয় একজন মানুষের পক্ষে বলা, মানে একজন ব্যক্তিত্বর সম্পর্কে এরকম কথা বলা, তবু আমাকে বোঝাতে হবে, উপায় নেই, ঠিক আছে, বোঝানোর জন্য বলছি। এবার ভালো করে বুঝবে, ইনি যে বিলটা পেশ করবেন সেই বিলটাকে আমরা বলবো কি, গভর্নমেন্ট বিল, গভর্নমেন্টস বিল, যে অর্ডিনারি বিলটা উনি পেশ করবেন। আর রাহুল গান্ধী যে বিলটা পেশ করবে সেটা হবে কি, প্রাইভেট মেম্বার বিল, প্রাইভেট মেম্বার বিল। কেন দাদা? না, ইনি হচ্ছেন মিনিস্টার, মিনিস্টার যে বিলটা মানে পেশ করে সেটা হচ্ছে গভর্নমেন্টের বিল হয়, বা মিনিস্টার্স বিল হয়, ঠিক আছে, বা পাবলিকের বিল হয়, একদম পাবলিক বিল, এটাকে কি বলা হয়, পাবলিক বিল, পাবলিক বিল, ঠিক আছে, এগুলো অনেক নাম আছে আর কি, পাবলিক বিল, কারণ ইনি একদম মিনিস্টার বলে কথা। আর বাকি যে এমপি গুলো রয়েছে তারা, ওনাদের মধ্যে যদি কেউ বিল পেশ করে সেটাকে বলবো আমি প্রাইভেট মেম্বার বিল। আশা করি অর্ডিনারি বিলের দুটো ভাগ তোমাদের বোঝা গেছে, ঠিক আছে। অর্ডিনারি বিল হচ্ছে এই দু ধরনেরই হয়। এবার দাদা এই অর্ডিনারি বিলকে পাস করায় কি করে? এর ভেতরেও কন্ডিশন আছে। কিরকম কন্ডিশন আছে দাদা? দেখো, মন দিয়ে শুনবে এক একটা স্টেপ, কারণ প্রচুর ইম্পর্টেন্ট, বারবার বোঝাবো না। প্রাইভেট মেম্বার বিল আর এই গভর্নমেন্ট বিলের মধ্যে ডিস্টিংগুইশ তো বুঝে গেলাম দাদা। এবার কি করে হয়? দেখো, পেশ করার আগে, ধর এটা আমি দুটো বিলই পেশ হবে, কি হবে, অর্ডিনারি বিল যেটা রয়েছে, এই গভর্নমেন্ট বিল যেটা রয়েছে, এটা না 7 দিন আগে নোটিশ দিতে হয়, 7 days নোটিশ বা পিরিয়ড নোটিশ। বোঝাচ্ছি কি হয়, নোটিশ কাকে দেয়, কিভাবে দেয়। প্রাইভেট মেম্বার বিলের ক্ষেত্রে 30 দিন আগে নোটিশ দিতে হয়, 30 days পিরিয়ড নোটিশ। এগুলো থেকেই প্রশ্ন আসে, তাই মন দিয়ে ক্লাসটা করতে হবে। বোঝা যাচ্ছে সমু কি বলতে চাইছি, পার্থক্যগুলো কোন জায়গায়? হ্যাঁ, 30 days পিরিয়ড নোটিশ, আর এটা 7 দিন, গভর্নমেন্টের বিলের ক্ষেত্রে 7 দিন। মানে কি, ধর লোকসভাতে বসে আছে কে, স্পিকার, আর রাজ্যসভাতে বসে আছেন কে, চেয়ারম্যান। এই যে স্পিকারের কাছে যাবে না, না চেয়ারম্যানের কাছে যাবে, যার কাছেই যাক না কেন, যদি গভর্নমেন্ট বিল হয় তাহলে 7 দিন দেবে, যদি প্রাইভেট মেম্বার বিল হয় তাহলে সে 30 দিন আগে নোটিশ দেবে। চেয়ারম্যানের ক্ষেত্রেও তাই, 7 দিন থেকে আগে দেবে অথবা 30 দিন আগে দেবে। তাহলে কার কাছে দেবে? অবশ্যই প্রিজাইডিং অফিসার অফ দ্য রেসপেক্টেড হাউস। যে মেম্বারে, যে সভার মেম্বার, যে লোকসভার মেম্বার সে স্পিকারের কাছে দেবে, যে রাজ্যসভার মেম্বার সে চেয়ারম্যানের কাছে দেবে। স্বাভাবিক ব্যাপার, এইটুকু তো বোঝার মতো ক্ষমতা, কমন সেন্স আছে তোদের কাছে। তাহলে গভর্নমেন্ট বিল দেয় 7 দিন আগে পিরিয়ড নোটিশ, আর প্রাইভেট মেম্বার দেয় 30 দিন আগে পিরিয়ড নোটিশ। এইখানেই শেষ নয়, এইখানেই শেষ নয়। তুমি চাকরি করতে যাবে, তোমাকে অনেক কিছুই জানতে হবে বাবা। গভর্নমেন্ট বিল না সপ্তাহের যে কোনো দিন পেশ করা যায়, অর্থাৎ এনি ডে, এনি ডে এক্সেপ্ট সানডে, সানডেতে বা স্যাটারডেতে অনেক সময় পেশ করা হয় না। তা এনি ডে অফ আ উইক বা এনি ওয়ার্কিং ডে, সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, এনি ওয়ার্কিং ডে অফ আ উইক, ঠিক আছে, যে কটা দিনে কাজ হবে সেখানে যে কোনো দিনে কি পেশ করা যেতে পারে, গভর্নমেন্ট বিল পেশ করা যেতে পারে। প্রাইভেট মেম্বার বিল পেশ করা হয় অল্টারনেট ফ্রাইডেতে, অল্টারনেট ফ্রাইডে। জিনিসটা কিরকম? অল্টারনেট ফ্রাইডে মানে হচ্ছে, ধরে নে, ধর আজকে ফ্রাইডে, এই পরের সপ্তাহেও একটা ফ্রাইডে আসবে, তারপরের সপ্তাহের যে ফ্রাইডে হবে সেই দিনকে পেশ করতে পারবে। মানে পেশ করতে পারবে মানে কি, 30 দিন আগে আগে নোটিশ দেবে, নোটিশ দেওয়ার পর যদি স্পিকারের মনে হয় ঠিক আছে চলো, একে পারমিশন দেওয়া যেতে পারে, পারমিশন দেবে। যে ধর বলে দিল যে 20 তারিখ ফ্রাইডেতে তোমাকে পারমিশন দেওয়া হয়েছে যে তুমি বিলটা পেশ করতে পারো, তো এই 20 তারিখ ফ্রাইডে যেটা হতে হবে, ধর এরকম কোনোদিন হলো যে 20 তারিখ ফ্রাইডের জায়গায় বলে দিল যে সেদিন সে আসতে পারলো না, খুব শরীর খারাপ হয়েছে, স্যার একটু ইয়ে হয়ে যাক, একটু পরের দিন যদি দেন, বলো ঠিক আছে দিয়ে দেবো। তা তোমরা যদি মনে করো 27 তারিখে দেবে, তা নয়, তার ঠিক আবার 4 দিন পর, অর্থাৎ 27 আর 4, 27 আর 7 34, 34 তারিখ পর্যন্ত তো হয় না, 31 যদি ধরে নিই, 3 তারিখ, 31 দিনে মাস যদি ধরে নিই আমি, 3 তারিখ, তাহলে আবার সে 3 তারিখে পেশ করতে পারবে। আমি কি বোঝাতে পারলাম অল্টারনেট ফ্রাইডের ব্যাপারটা?
প্রাইভেট বিল সবসময় অল্টারনেট ফ্রাইডের দিনই পেশ করতে হবে, কিন্তু গভর্নমেন্ট বিল যে কোনো ওয়ার্কিং ডে অফ আ উইক পেশ করা যেতে পারে। তাহলে এই ছিল ডিস্টিংগুইশ বিটুইন প্রাইভেট মেম্বার বিল আর গভর্নমেন্ট বিল অর পাবলিক বিল। এইটুকু ক্লিয়ার করাতে পারলাম কি পারলাম না আগে বল? ক্লিয়ার হয়েছে? এবার এই যে পাবলিক 7 days পিরিয়ড নোটিস আর এটা হচ্ছে 30 দিন পিরিয়ড নোটিস, ঠিক আছে, এটা হলো। নাও রিমেম্বার দ্যাট দ্য অর্ডিনারি বিল প্রসিডিওর ক্যান বি ইনিশিয়েটেড ফ্রম এনি হাউসেস অফ দ্য পার্লামেন্ট, আইদার লোকসভা অর রাজ্যসভা। তার মানে বলতে চাইছে কি, যে গভর্নমেন্ট বিল এই অর্ডিনারি বিল, সরি অর্ডিনারি অর্ডিনারি বিল যেটা রয়েছে সেটা কি করা যেতে পারে না, সেটা হচ্ছে রাজ্যসভাতেও পেশ করা যেতে পারে, লোকসভাতেও পেশ করা যেতে পারে, যে কোনো হাউসে পেশ করা যেতে পারে। ক্লিয়ার হলো? এবার তোমাকে আমি একটা জিনিস বোঝাই। দ্য প্রিজাইডিং অফিসার অফ লোকসভা or Rajya Sabha where the bill was introduced take 14 days time to scrutinize the bill before introduction stage. বোঝাই যে বললো ঠিক আছে তোমরা ইন্ট্রোডাকশন করতে পারো, তোকে পারমিশন দিল ধর যে ইন্ট্রোডিউস হতে পারে, হ্যাঁ ইন্ট্রোডাকশন হতে পারে, মানে পারমিশনটা তুই পেলি আলটিমেটলি, ঠিক আছে। এবার ইন্ট্রোডাকশন হওয়ার পর তুই যদি মনে করিস যে যেদিনকে ডেট দিয়েছে সেদিন কি চলে যাবে, ওরকম নয়। ওরকম ডেটটা দেওয়ার আগে 14 দিন সে নিজের কাছে আগে বিলটা রেখে নেবে, 14 days টু স্ক্রুটিনি করতে, স্ক্রুটিনাইজ দ্য বিল। কিসের জন্য? ফরম্যাট চেক করে, ফরম্যাটটা চেক করে বিলের, তারপরে যে বডিটা রয়েছে সেটা চেক করে, যে বডি মানে যে আমি বলতে চাইছি কি ফরম্যাট চেক করবে, বডি চেক করবে, হ্যাঁ সাবজেক্ট চেক করবে, সাবজেক্ট চেক করবেন, বিভিন্ন বিষয়গুলোকে উনি দেখবেন যে এগুলো ঠিকঠাক আছে কি নেই। প্রিজাইডিং অফিসারের তো প্রচুর দায়িত্ব ভাই, এগুলো প্রত্যেকটা জিনিস উনি কি করবেন, চেক করবেন, স্ক্রুটিনি করতে দেয়। তোরা ছোটবেলায় মার্কস কম পেলে দিতিস, তাই না? তাহলে স্ক্রুটিনি করতে দেবে, মানে 14 দিনের জন্য নিজের কাছে বিলটা রেখে দেওয়ার পর তিনি কি করবেন, স্ক্রুটিনি করবেন যে আদৌ ঠিকঠাক আছে কি না আছে, ঠিকঠাক ফরম্যাটে বানানো হয়েছে কি হয়নি। হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কি বললাম একটা করে ফরম্যাট আছে, তাই না? তো ফরম্যাট যদি ঠিকঠাক থাকে তবেই ইয়ে করবে। এবার যখন 14 দিন পুরো হয়ে গেল, ধর 14 দিন পর তোকে ডেট দিল যে তুমি অমুক অমুক দিন বিলটা পেশ করতে পারো। এবার ঠিক আছে, পারমিশন যখন তুমি পেয়ে গেছো 14 দিন পর, স্ক্রুটিনাইজের ঠিক পরে যখন তুমি পারমিশন পেয়ে গেছো, সেদিন তুমি ইন্ট্রোডাকশন দেবে। তাহলে যেদিন তুমি পারমিশন পাও, যেদিন তুমি পারমিশন পাও সেই দিনটাকে বলা হয় কি জানো? সেই দিনটাকে বলা হয়, মানে ইন্ট্রোডাকশন স্টেটের জন্য যে পারমিশনটা তুমি পাও সেইটাকে বলা হয় লিভ অফ পিও, লিভ অফ পিও অর্থাৎ প্রিজাইডিং অফ। 14 ডেজের পর যে পারমিশনটা তুমি পাবে ইন্ট্রোডাকশন করার জন্য সেইটাকে বলবে লিভ অফ। এই লিভ অফ পিওর পর শুরু হয় কি ফার্স্ট স্টেজ, এই শুরু হলো ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ শুরু হবে। দাদা ফার্স্ট স্টেজে কি হয়? ঘোড়ার ডিম হয়। তাহলে এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য অন দ্য প্রিজাইডিং অফিসার discretion power when the bill will get the permission for the introduction stage. এই introduction stage টা কি বলা হচ্ছে কি না, the leave of PO when the presiding officer gave the permission to introduce the bill in the house, namely it is called the leave of the PO. বোঝা গেল কি বোঝা গেল না? এরপর আমরা শুরু করব কি স্টেজ 1। এই জিনিসটা এরকম ব্যাপার যে 14 দিন ধরে তোকে বিলটা রেখে দিল, 14 ডেজ ধরে। ধর আমি তোর কাছ থেকে একটা বিল নিয়ে 14 ডেজ দিয়ে লিখে নিই। না 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 7 দিন আগে আর 30 দিন আগে, দিন ভুললে হবে না। 7 আর 30 দিন এদের আগে নোটিশ পাঠাবে যে আমরা এরকম বিল পেশ করতে চাইছি, বা তুই এরকম বিল পেশ করতে চাইছিস, তুই আমাকে বললি ধর, ঠিক আছে আল্লাহ ঠিক আছে অসুবিধা নেই, তোকে আমি একটা ডেট দিলাম, ডেট দেওয়ার পর তুই কি করবি, 7 দিন পরে বা 30 দিন পরে একটা তোকে ডেট দিলাম, তুই যেরকম মেম্বার হবি, তুই যদি মিনিস্টার হোস তাহলে তোকে 7 দিন পর দেবো,
স্বাভাবিক ব্যাপার, কারণ তোর একটু জোর বেশি হবে। আর তুই যদি প্রাইভেট মেম্বার হোস, ঘোড়ার ডিম 30 দিনের পর আমি 2 বছর পরেও দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, যেরকম আর কি, একটা ডেট দেওয়ার পর, তুই বিলটা আমার কাছে জমা দিলি, ঠিক আছে? তুই যে মানে খুব কষ্ট মষ্ট করে যে বিলটা বানিয়েছিস, তো কারণ কি, মিনিস্টারের কাছে তো আইএস এর পুরো টিম আছে, তাই না? আইএসরা তো পুরো বিল ফরম্যাটে ফেলে হ্যানা ত্যানা করে সব রেখে দিতে পারবে, কিন্তু তাতেও কি চেক করবে না? সবই চেক করবে, দুটোর ক্ষেত্রেই চেক হয়। কিন্তু প্রাইভেট মেম্বারের কাছে তো কোনো আইএস অফিসার নেই রে ভাই, তাকে তো নিজেরাই কষ্ট মষ্ট করে বিল ফিল বানাবে আর কি। এবার যার কাছে হাত আছে সে বানাবে, সেটা আলাদা আলাদা কথা, ঠিক আছে? তাহলে এই যে বিলটা ফরম্যাটে ঠিকঠাক করে বানিয়েছে কি বানায়নি, তারপরে তার মধ্যে কোনো গলদ রয়েছে কিনা, তার ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, সমস্ত কিছু, তার বডি, তার সাবজেক্ট, তার ফরম্যাট, সমস্ত কিছু চেক করার জন্য এই 14 দিন আমি আমার কাছে কি করে দেবো, স্ক্রুটিনি করতে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে, অত সোজা নয়, বাহ বাহ, স্ক্রুটিনাইজ করতে রেখে দেবো। কদিন? 14 দিন। 14 দিন পর তোকে বলবো যে ঠিক আছে এবার তুই ইন্ট্রোডিউস কর, এবার তুই ইন্ট্রোডিউস করতে পারিস। তোকে একটা ডেট দিয়ে দিলাম, তুই যে কোনো মেম্বারই হোক না কেন, তোকে ধর ডেট দিয়ে দিলাম, এবার তুই ইন্ট্রোডিউস করতে পারিস। এবার যখনই তুই ইন্ট্রোডিউস করার পারমিশন পেয়ে গেলি, এই জিনিসটাকে বলা হয় কি, লিভ অফ পিও, লিভ অফ দ্য পিও। যখনই তুই পারমিশনটা পেলি, বোঝা গেল কি বোঝা গেল না, এই ফাঁকেরটাকে বলা হয় কি, লিভ অফ দ্য পিও। এরপরে ফার্স্ট স্টেজ, ইন্ট্রোডাকশন অফ দ্য বিল অফ দ্য হাউস, আইদার রোজ, এবার যে কোনো হাউসে প্রেজেন্ট করতে পারি ভাই, আমার মন, তাই না? আমি যেখানকার মেম্বার সেই হাউসে পেশ করব। ইন দিস স্টেজ ডিবেট, ডিসকাশন, ভোটিং, রিজেকশন ইজ এলাউড। নো, তাহলে কোনো ডিবেট হবে না, কোনো ডিসকাশন হবে না, কোনো ভোটিং হবে না, কোনো রিজেকশন হবে না। মানে কি, যে আমার বিলটা লোকের পছন্দ হলো না, মানে প্রথম দিনই যেদিনই পেশ করেছি ধর, সেদিন কি হ্যাঁ বলে হবে না সব ভাগাও, ওইসব চলবে না। ওই দিন কি সেই তোরা দেখেছিস কি কোনোদিন লোকসভার ইয়েতে দেখবি লড়াই চলে, ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি, অনেক কিছু চলে, চেয়ার ছোড়াছুড়ি এসব চলে আর কি, হ্যাঁ। আগে চেয়ার ছোড়াছুড়ি চলতো, এখন আর চলে না, এখন মুখেই যথেষ্ট। তাহলে এই যে ডিবেট হচ্ছে, ডিসকাশন হচ্ছে, ভোটিং হচ্ছে, রিজেকশন হচ্ছে, এগুলো হচ্ছে স্তম্ভ এক একটা ডেমোক্রেসি, ঠিক আছে? তো এই একটাও আর কি অ্যালাও নয় প্রথম দিনে, ফার্স্ট স্টেজে এগুলো একটাও অ্যালাও নয়। ফার্স্ট স্টেজে অ্যালাউ কি আছে, স্যালিয়েন্ট ফিচার অফ দ্য বিল উইল বি অ্যানাউন্সড বাই দ্য মেম্বার অর ইন্ট্রোডিউসার। মানে কি, তুই যে বিলটা প্রিপেয়ার করেছিস এত কষ্ট মষ্ট করে, সেই বিলে প্রত্যেকটা মোটা মোটা জিনিসগুলো তুই পড়ে পড়ে শোনাবি, বোঝা গেল? মানে ভেতরের ভেতরের যে কথাগুলো লেখা আছে সেগুলো না বললেও হবে, মানে শুধু হেডিং গুলো পড়লি, বোঝা গেল কি বোঝা গেল না? সেই বিলটার স্যালিয়েন্ট ফিচার্স তোকে দাঁড়াতে হবে, দিয়ে ইয়ে হবে। এবার যখনই তোর পড়া হয়ে যাবে না, তারপরে কি করা হয় জানিস তো, এইটার এক একটা করে কপি বানানো হয়। কি বানানো হয়? কপি, অর্থাৎ প্রিন্টেড কপি। ওই প্রিন্টেড কপি বাকি যে মেম্বারগুলো রয়েছে তাদের সবাইকে দিয়ে দেওয়া হবে, অল দ্য মেম্বার্সকে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা মেম্বার্সকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? মেম্বার্সকে দিয়ে দেওয়ার পর আর একটা কপি চলে যায় গেজেট অফ ইন্ডিয়া। কোথায়? গেজেট অফ ইন্ডিয়া। এটা তোরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারিস, প্রত্যেক ইয়েতেই বেরোয়। গেজেট অফ ইন্ডিয়ার কাছেও একটা কপি চলে যায়, কি হওয়ার জন্য? প্রিন্ট হওয়ার জন্য। মানে কি, ডেমোক্রেসিতে, লোকতন্ত্রে নেতারা কি করছে কি না করছে সেটাও তো দেখার দায়িত্ব লোকের আছে, মানে ক্ষমতা তো আছে। সেজন্য কি করা হয়, গেজেট অফ ইন্ডিয়াতেও এক কপি প্রিন্ট চলে যায়, ঠিক আছে? কি লেখা আছে দেখো, প্রিন্টেড কপিজ অফ দ্য বিল উইল বি গিভেন টু অল দ্য মেম্বার্স লেফট, মানে যারা বাকি মেম্বাররা রইলো তাদেরকে দিয়ে দেওয়া হয়, ইন দ্য হাউস, and a copy will carry forward to the publication house to print in the গেজেট অফ ইন্ডিয়া। ইন্টারনেট থেকে ডাউনলোড করলেই দেখতে পাবি গেজেট অফ ইন্ডিয়াতে কোন বিল পেশ হচ্ছে কি না হচ্ছে, কি না হচ্ছে সব আছে। হয়ে গেল, সেই দিনকার মতো কাজকর্ম শেষ, এন্ড অফ দ্য ফার্স্ট স্টেজ, অর্থাৎ ইন্ট্রোডাকশন স্টেজ খতম, ফার্স্ট স্টেজ ফিনিশ। বোঝা গেল কি বোঝা গেল? তাহলে ফার্স্ট স্টেজে কি হলো, ফার্স্ট স্টেজে রিডিং করবে। কি রিডিং করে? কি স্যালিয়েন্ট ফিচার, স্যালিয়েন্ট ফিচার মানে হচ্ছে যেগুলো বুলেট, বুলেট তোরা যেটা ভালো বুঝবি, বুলেট ফিচারগুলোকে ইয়ে করবে। নো ডিবেট, কোশ্চেন এসছে বহুবার, নো ডিবেট, ডিসকাশন, ভোটিং অর রিজেকশন।
ফার্স্ট স্টেজে কোনো ডিবেট হবে না, ডিসকাশন হবে না, ভোটিং হবে না, রিজেকশন হবে না। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে, আশা করি মনে থাকবে। ঠিক আছে, এরপরে চলে যাবে কি না, কপি। কপি চলে যাবে কাদের কাছে? মেম্বার্সদের কাছে। ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। প্রত্যেকটা মেম্বারের কাছে কপি চলে যাবে, আর একটা চলে যাবে কোথায় না, গেজেট অফ ইন্ডিয়া, যেখানে ওটা প্রিন্ট হয়ে যাবে। এবার তাহলে কি হলো, বিলটা সবার হাতে পৌঁছে গেল। সবাই এবার কি করবে? পড়তে শুরু করবে, তাই না? হ্যাঁ কি না? পড়তে শুরু করবে। পড়তে শুরু করার পরই তো আসল খেলটা শুরু হবে সেকেন্ড স্টেজে। কি হবে? সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজ অর রিডিং, যেটাকে বলা হয় কনসিডারেশন স্টেজ, বিশাল ইম্পর্টেন্ট। এটা 3 থেকে 4 মাস চলে, 3 to 4 মান্থ। এই মানে জেনারেলি কি হয়, এই সেশনটা চলে, জানিস, মানে এই স্টেজটা চলে। এইখানে কি হয়, এবার একদম মন দিয়ে বোঝো। সেকেন্ড স্টেজে, বা যেটাকে বলা হয় কনসিডারেশন স্টেজ, তাহলে এতদিনের মাথায় মাঝে যে গ্যাপটা ছিল, ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজের মাঝেও প্রায় 1 মাস গ্যাপ থাকে। তাহলে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপের মধ্যে সবার হাতে হাতে প্রিন্টেড কপি চলে গেছে আমার দেয়া বিলের বা তোর দেয়া বিলের। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বার সেটাকে একদম পুরো তুলোধনা করে পড়াশোনা করে নিয়েছে সেই বিলটার উপরে, কোথায় কি খামতি আছে, হ্যাঁ, কোন সরকার কি করতে চাইছে, সমস্ত কিছু পড়ে নিয়েছে। এবার তারাও অপেক্ষায় রয়েছে তুই কবে আসবি, হ্যাঁ, কবে সেশনে সবার সাথে দেখা হবে আর কি। তুই মনে মনে আনন্দ করে আছিস, হ্যাঁ, ওরাও মনে মনে আনন্দ করে আছে যে আজ একে মালটাকে ধরবো, আজকে ছাড়বো না আজকে। বুঝতে পেরেছিস তো? এবার তোর ধর প্রচুর কনফিডেন্স যে স্যার আমি এমন একটা বিল বানিয়েছি, যে ধর তুই এমন একটা বিল বানিয়েছিস যেটা মানে লোভনীয় আর কি, যে প্রত্যেক ভারতবাসীকে সরকারি চাকরি দেওয়া হবে, এরকম একটা বিল তুই বানিয়েছিস, এবং তার কোয়ালিফিকেশন ছাড়াই দেওয়া হবে। যার যদি কোয়ালিফিকেশন নাও থাকে, সে যদি পাস নাও করে, তাকেও সরকারি চাকরি দেওয়া হবে। আমি কথার কথা বোঝাচ্ছি আর কি, যে এরকম একটা বিল তুই বানিয়েছিস, তাহলে কি মানে ধর মানে এরকম আর কি, বা এরকম তুই বানিয়েছিস যে প্রত্যেকটা মেম্বার অফ হাউসকে তুই তোর টাকা থেকে প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়াবি। ঠিক আছে, এরকম একটা বিল তুই বানিয়েছিস, তাহলে কি হবে, সেই বিলটার ওপর তোর কনফিডেন্স লেভেল হাই থাকবে, যে এমন একটা বিল আমি বানিয়েছি যেটাতে কেউ না বলতেই পারবে না। হ্যাঁ কি না? শুনছিস তো মন দিয়ে? এবার যখনই তোর এই রকম ধরনের কনফিডেন্স মনের মধ্যে চলে আসবে, এই ধরনের বিলকে পাস করানোর জন্য 3টে মেথড থাকে। কিরকম মেথড থাকে দেখ, বা ভালো করে বোঝ। তোর কাছে ফুল কনফিডেন্স আছে, তুই গিয়ে বললি স্পিকার সাহেব বা চেয়ারম্যান সাহেব, যে হাউসে তুই মেম্বার, সেই হাউসে তুই পেশ করেছিস। ধরে নে তুই লোকসভাতেই পেশ করেছিস, ভালো করে বোঝাই। এই ধর ইন্ট্রোডাকশন স্টেজ যেটা করেছিস, আমি ধরে নিলাম তুই লোকসভাতে করেছিস, মনে রেখে দিবি এটা, হ্যাঁ। ইন্ট্রোডাকশন স্টেজ, তুই হচ্ছিস লোকসভার মেম্বার, তুই লোকসভাতে করেছিস, তাহলে বোঝাতে সুবিধা হবে। তুই লোকসভার স্পিকারকে গিয়ে বললি, মহামান্য স্পিকার, আমার বিলটার ওপর প্রচুর কনফিডেন্স রয়েছে, আমার কোনো ডিবেটের দরকার নেই, ডিসকাশনের দরকার নেই, ভোটিং এর দরকার নেই, সোজা সুজি গিলোটিন মেথডে ফেলে দিন, সোজা সুজি গিলোটিন মেথডে ফেলে দিন। গিলোটিন মেথড জিনিসটা কি? নো ডিবেট, নো ডিসকাশন, অনলি ভোটিং। মানে তুই জানিস যে ভোট করলে আমি পাস হবেই হবে, এমন একটা বিল। ঠিক আছে, সেই মেথডটাকে বলা হয় কি গিলোটিন মেথড। যেমন হচ্ছে ওই আরে জিলেট যে ব্লেড ইউজ করিস রে, গিলোটিনের প্রচুর হিস্ট্রি আছে, হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে। জিলেটের ধার কমে যাচ্ছে এইখানেও ধার কমে গেছে, এইখানেও ধারটা কমে যাবে, বোঝাচ্ছি আস্তে আস্তে, ধারা। গিলোটিন মেথডে বলে দিই যে কোনো আমার ডিবেটের দরকার নেই, ডিসকাশনের ভোটের দরকার নেই, অনলি ভোট করে দিন, তাতে পাস হলে পাস, ফেল হলে ফেল, এরকম কনফিডেন্স। দ্বিতীয় স্টেজ কি হয়, যে না স্পিকার সাহেব, আমার যে বিলটা হয়েছে সেটাকে ডিবেট, ডিসকাশন অ্যান্ড ভোটিং মেথডে ফেলে দেওয়া হোক। ঠিক আছে, এটা একটা মেথড হতে পারে। এরপরে মানে প্রথমে কি হবে, ডিবেট হবে, তারপরে ডিসকাশন হবে সবার মধ্যে, তারপরে ভোটিং চলবে, ভোটিং এ যদি পাস হয় তো পাস, নাহলে ফেল হলে ফেল। আর একটা মেথড হতে পারে, দ্য প্রিজাইডিং অফিসার টু পাস দ্য বিল টু দ্য পার্লামেন্টারি অফিস কমিটি অফ দ্য গ্রুপ অফ পার্লামেন্টেরিয়ান অফ 25 থেকে 30টা মেম্বার। আর একটা কাজ কি হতে পারে, তুই বললি যে স্যার বিলটা না পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দিন। ঠিক আছে, পার্লামেন্টারি কমিটি আগে কি বলে কি না বলে আগে দেখি, তারপরে অন্য আলোচনা হবে। তাহলে এই 3টে কেস হতে পারে সেকেন্ড স্টেজে, কনসিডারেশন স্টেজে 3টে কেস হতে পারে। এবার মনে রেখে দাও, অর্ডিনারি বিলের ক্ষেত্রে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে
গিলোটিন মেথড অ্যাপ্লাই করা যায় না, গিলোটিনের ধার কমে গেল। তাহলে কি বললাম, কনসিডারেশন স্টেজে জেনারেলি এই তিনটে মেথড থাকে, কিন্তু অর্ডিনারি বিলের ক্ষেত্রে গিলোটিন মেথড অ্যাপ্লাই করা যায় না। অর্থাৎ তোমাকে আইদার এইটা চুজ করতে হবে অর এটা চুজ করতে হবে। তোমার কাছে এই দুটো অপশন পড়ে রইলো। এই গিলোটিন মেথড কোথায় ইউজ করা হয়, আমরা যখন বাজেট পড়বো, বাজেট যখন দেখবো তখন এটার মজা পাবো, বুঝতে পেরেছো? ও না না, যখন অর্ডিনারি বিল, যে কোনো অর্ডিনারি বিল, মেম্বার অফ পার্লামেন্ট হলেই অর্ডিনারি বিল হচ্ছে, যেমন হচ্ছে এবার অর্ডিনারি বিলের দুটো ভাগও হচ্ছে, একটা হচ্ছে গভর্নমেন্ট বিল বা পাবলিক বিল, আর একটা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল। যে কোনো বিলের ক্ষেত্রে, যে কোনো বিলের ক্ষেত্রেই গিলোটিন মেথডকে অ্যাপ্লাই করা যায় না। তাহলে তোমাকে কি করতে হবে, ডিবেট করতে হবে, ডিসকাশন করতে হবে, ভোটিং মেথডে চালতে হবে। অথবা আরেকটা কি বলতে পারো, যে তুমি প্রিজাইডিং অফিসারকে বলে দিলে, ওই যে পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টারি কমিটি পড়িয়েছিলাম, ওই পার্লামেন্টারি কমিটিতে তুমি বলে দিলে পাঠিয়ে দাও। এবার পার্লামেন্টারি কমিটিও সেয়ানা, ওরা কি করতে পারে, ওরা বিলটাকে আইদার সাপোর্ট করবে, অর কিছু অ্যামেন্ডমেন্ট সাজেশন দিতে পারে, অর রিজেক্ট করে দিল। ভালো করে বুঝবি। তাহলে পার্লামেন্টারি, আমি ধরে নিলাম বিলটা পার্লামেন্টারি কমিটির কাছে তুই পাঠিয়েছিস, ঠিক আছে, ধরে নিচ্ছি, নাহলে তো বোঝাতে পারবো না। তাহলে পার্লামেন্টারি কমিটির কাছে তুই পাঠালি, পার্লামেন্টারি কমিটি বসে আছে, পার্লামেন্টারি কমিটির কাছে তিনটে রাস্তা রয়েছে, তিনটে রাস্তা কি কি? একটা হতে পারে অ্যাকসেপ্ট করলো, যা লেখা আছে তাই থাকবে। দুই হতে পারে কি, রিজেক্ট করে দিল। আর তিন নম্বর হতে পারে কি, রেকমেন্ড করতে পারে, রেকমেন্ডেশন দিতে পারে। কি দিতে পারে না, রেকমেন্ডেশন করবে কিসের, না রেকমেন্ডেশন দেবে কিসের, না অ্যামেন্ডমেন্টের, যে কিছু যোগ করো বা কিছু বিয়োগ করো এরকম। এবার তারপরেও বলে দেবে কি, যে আইদার তুমি যদি রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করো, ইফ অ্যাকসেপ্টেড এই রেকমেন্ডেশনটা, তাহলে কি করে দেবো, আমরা বিলটা পাস করে দেবো, তাহলে বিলটা পাস করে দেবো। আর যদি মানে রিজেক্ট করে দাও আমাদের এই ইয়েটা, রেকমেন্ডেশনগুলো, তাহলে কি করে দেবো, ফেল করে দেবো। ঠিক আছে, সহজ নয়, খুব একটা সহজ নয় দাঁড়া। ঠিক আছে, তাহলে রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করলে পাস করাবো, আর যদি রিজেক্ট করে দাও তাহলে কিন্তু তোমার বিলটা আমরা ফেল করেই দেবো, এরকম বললো। ঠিক আছে, তুই কি মনে মনে ভয় পেয়ে যাবি? ঘোড়ার ডিম, তুই কি করবি, ঘোড়ার ডিম ভয় পাবি কেন? তুই পাঠিয়েছিস পার্লামেন্টারি কমিটিতে ঠিক কথাই, তারা অ্যাকসেপ্ট করলো, তারা রিজেক্ট করলো, তারা রেকমেন্ডেশন দিল, এই রেকমেন্ডেশনের বেসিসে তুই, তোকে ভয় দেখালো যে তুই ওটা ইয়ে করলে তুই পাস করাবো, ওই রেকমেন্ডেশনগুলো না দিলে ফেল করাবো। নট বাইন্ডিং টু দ্য ইন্ট্রোডিউসার, কি বললাম, নট বাইন্ডিং, নট বাইন্ডিং টু দ্য ইন্ট্রোডিউসার। ঠিক আছে, মানে বাইন্ডিং নয়, তোকে মেনে নিতে হবে এমন কোনো মানে নাই। ঠিক আছে, এমন কোনো মানে নাই। ওরা ভয় দেখালে কি হবে, আলটিমেটলি কিছুই হবে না। ঠিক আছে, যে এরা ওরা যারা যারা রেকমেন্ডেশন দিয়েছিল, যা যা রেকমেন্ডেশন দিয়েছিল, তুই বলি ঘোড়ার ডিম মানবো আমি। ঠিক আছে, তাহলে নট বাইন্ডিং টু দ্য ইন্ট্রোডিউসার। কিন্তু গল্পটা কোথায়, এরপরে ধর ফেরত পাঠালো, এবার ওখান থেকে যা যা রেকমেন্ডেশন দিল তুই অ্যাকসেপ্ট করলি না করলি সেটা পরের ব্যাপার, সেটা পরের ব্যাপার। মানে ওরা পার্লামেন্টারি কমিটি থেকে সবকিছু ওরা ওদের মতো করে নিয়ে কি করলো, রিপোর্ট করে দিল, মানে ফেরত পাঠিয়ে দিল বিলটা, ওরা ওদের মতো পার্লামেন্টারি কমিটি থেকে রিপোর্টটা ফেরত চলে এলো। মানে ওরা ওখানে রিজেক্ট করলো, অ্যাকসেপ্ট করলো, রেকমেন্ডেশন করলো, যাই করলো করলো, আবার কি হলো, তুই লোকসভাতে পেশ করেছিলি তো, ওই লোকসভাতে ফেরত চলে এলো বিলটা। এইটুকু বুঝতে পেরেছিস? এবার এইটাকে বলা হয় রিপোর্ট স্টেট। কি বলে, ওই যে ফেরত চলে আসার পর বিলটা যে এলো, ওইটাকে বলা হয় রিপোর্ট স্টেট। এই রিপোর্ট স্টেটে তোর হাতে রইলো কি, যে পার্লামেন্টারি কমিটির যে রেকমেন্ডেশন দিয়েছিল তোর কাছে কি রইলো, নট বাইন্ডিং। তুই বলি মানবো না, আমার ওসব করার দরকার নেই, আমি যা লিখেছিলাম তাই, এরকম তুই বললি।
আলটিমেটলি তোকে যেটা বোঝাতে চাইছি কি না, রিপোর্ট স্টেজে এসে তোমাকে বলতে হবে যে আমাকে এরকম এরকম রেকমেন্ডেশন দেয়া হয়েছিল, আমি মানিনি, আমাকে এরকম এরকম রেকমেন্ডেশন দেয়া হয়েছিল, আমি মেনেছি, পার্লামেন্টারি কমিটি এই বিলটাকে অ্যাকসেপ্ট করেছে বা পার্লামেন্টারি কমিটি এই বিলটাকে রিজেক্ট করেছে। মানে পার্লামেন্টারি কমিটি যা কার্যকলাপ করেছে ওই বিলটাকে নিয়ে তোমাকে রিপোর্ট স্টেট করতে হবে, অর্থাৎ জমা দিতে, মানে তোমাকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে হবে যে আমার বিলটা নিয়ে পার্লামেন্টারি কমিটির চিন্তাটা হচ্ছে এই রকম। এইটুকু বুঝতে পেরেছো? এবার এই অ্যাট রিপোর্ট স্টেজে কি হবে, এইখানে মজা। অ্যাট রিপোর্ট স্টেজে তুই বললি যে এরকম পার্লামেন্টারি কমিটি হয়েছে, এবার অ্যাট রিপোর্ট স্টেটে ওই যে তুমি শুধু প্রথম স্টেজে যে স্যালিয়েন্ট ফিচারগুলো পড়েছিলে, এইখানে রিপোর্ট স্টেজে এসে ক্লজ বাই ক্লজ, লাইন বাই লাইন, ইন বিটুইন লাইনস তোমাকে পড়তে হবে, রিডিং বাই ইন্ট্রোডিউস। বোঝা গেল কি বোঝা গেল না? এবার তোকে ঘোড়ার ডিম গোটাটা পড়ে পড়ে শোনাতে হবে। যখনই পড়ে পড়ে শোনাবি তখনই ঝামেলা লাগবে, তখনই কি হবে, ডিবেট হবে, ডিবেট হওয়ার পরই ডিসকাশন হবে, ডিসকাশন হওয়ার পরই কি হবে, অ্যামেন্ডমেন্ট সাজেশন হবে। যাই হোক না কেন এই সেকেন্ড স্টেজেই সব হয়ে গেল, ডিবেট হয়ে গেল, ডিসকাশন হয়ে গেল, যদি কোনো অ্যামেন্ডমেন্টের দরকার পড়ে অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, হ্যাঁ ঘোড়ার ডিম সব হয়ে গেল। তারপরে ওই বিলটা চলে যাবে কার কাছে, প্রিজাইডিং অফিসারের সামনেই চলছে, দিয়ে আবার ওটা প্রিজাইডিং অফিসারের কাছে চলে গেল। প্রিজাইডিং অফিসারকে যখন তুই দিয়ে দিলি, প্রিজাইডিং অফিসার এবার কি করে দেবে, পুট দ্য বিল ফর ভোট, বা ভোটিং। এবার প্রিজাইডিং অফিসার কি করবে, বিলটাকে ভোটিং এর জন্য দিয়ে দিল। তো তোকে জানতে হবে না যে তুই দেশে কিভাবে রয়েছিস, দেশের আইন কানুন কিভাবে চলতে, তোকে জানতে হবে না। এবার কি এতদিন ধরে আমরা জেনে আসিনি, এটা আমাদের লজ্জা। এতদিন ধরে আমরা কিছুই জানিনি, এটা আমাদের লজ্জা। তাহলে প্রিজাইডিং অফিসারের কাছে কিছু চলে গেল, বিলটা চলে গেল, প্রিজাইডিং অফিসার বললো ঠিক আছে যা করার করে নিয়েছিস বাপ, এবার থাম, এবার ভোটিং এর জন্য ফেলি। এই ভোটিং এর আবার দুরকম নিয়ম আছে। এই ভোটিং দু রকমের হয়। কিরকম হয়, সাউন্ড ভোট একটা হয়, সাউন্ড ভোট আর একটা কি হয় দাদা, আর একটা হয় ভোটিং বাই ডিভিশন। কোনো মানে বাহাদুরির কিছু নয়, তোরা একটা কথা মেনে রেখে দে যে ওখানে এমন কিছু করা দেওয়া হবে না, এমন কিছু বাহাদুরির কাজ করা হবে না যেটা তোরা করতে পারবি না, কারণ শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা এমপির কোনো বাধ্যবাধকতা থাকে না। এইটা মনে রেখে পড়তে শুরু কর, বাকিটা পারবি। আর বেশি বললাম না। তাহলে সাউন্ড ভোট কি না, যখনই প্রিজাইডিং অফিসার ভোটিং এর জন্য দেবে না, সাউন্ড ভোটের জন্য বলবে যারা যারা বিলের সপক্ষে আছো তারা সবাই কি বলবে, আইজ বা ইয়েস বলো। যদি সবাই দুটো কথা বলা হয়, একটা হচ্ছে কি ইয়েস আর একটা হচ্ছে কি নোজ। এই ইয়েসটা কি শুনতে অনেকটা আইজ এরকম লাগে আর কি, অনেকজন মিলে চেঁচি বলে তো, আইজ আর নোজ, ঠিক আছে। তাহলে প্রিজাইডিং অফিসার কি বলবে, যারা যারা পক্ষে আছো বিলটার তারা তারা ইয়েস বলো, আইজ করে সব হাত চেঁচাবে, যারা যারা নো বলবে তারা সব নোজ নোজ করে চেঁচাবে। যদি আইজের সংখ্যা বেশি হয় তাহলে কি হবে, পাস হয়ে যাবে। আর যদি নোজের সংখ্যা বেশি হয় তাহলে কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না? আর ভোটিং বাই ডিভিশন জিনিসটা কিরকম না, তোমাদের কাছে প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ানের কাছে তোরা যদি দেখিস কোনোদিন, যদি তুই দেখবি কি করে, যাই হোক, তিনটে সুইচ থাকে, একটা থেকে হোয়াইট, একটা থেকে রেড, একটা থেকে হোয়াইট, আর একটা থেকে মনে হয় গ্রিন, ঠিক আছে। রেড মানে হচ্ছে কি রিজেক্ট করে দিলি, গ্রিন মানে তুই পাস করে দিলি, আর হোয়াইট মানে তুই নিউট্রাল থাকলি, ঠিক আছে। গ্রিন মানে হচ্ছে পাস করে দিলি, আর রেড মানে ধরে নে কি করে দিলি, তুই ফেল করিয়ে দিলি, যে বিলটা আমার পছন্দ নয়। এই দুরকম করেই হয়। এবার ওটা প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের ডেস্কে এরকম করে একটা করে মেশিন লাগানো আছে। এবার যে মেথডে বলবে সেই মেথডে মানে প্রিজাইডিং অফিসার বলে দেবে যে এই মেথডে আমি বিলটাকে দিলাম, তোমরা এবার বলো, ঠিক আছে। যদি বলে সাউন্ড ভোটে করতে তাহলে সবাই চেঁচি অ্যাজ করবে, নোজ করবে। আর যদি বলে ভোটিংয়ে ফেলবো তাহলে ওই সুইচ টিপে দেবে। এবার কাউন্টিং হবে, যদি পাস করে, পাস গ্রিনের সংখ্যা বেশি হয় মানে পাসের সংখ্যা বেশি হয় তাহলে পাস করলো, যদি ফেলের সংখ্যা বেশি হয় তাহলে ফেল হয়ে যাবে বিলটা। আমি ধরে নিচ্ছি যেহেতু আমাকে বিলটা শেষ অবধি নিয়ে যেতে হবে, আমি ধরে নিলাম পাস হয়ে গেছে। কি হয়ে গেছে, বিলটা পাস হলো।
তাহলে সেকেন্ড স্টেজ শেষ হয়ে গেল, সেকেন্ড স্টেজ শেষ হয়ে গেল। ঠিক আছে, আমি ধরে নিলাম কি যে বিলটা পাস হলো। তাহলে সেকেন্ড স্টেজে আমরা কি দেখলাম? সেকেন্ড স্টেজে আমরা দেখলাম পার্লামেন্টারি কমিটির রিপোর্ট আসবে। ওই রিপোর্টটা ইজ নট বাইন্ডিং অন দ্য ইন্ট্রোডিউসার হবে। তারপরেও অ্যাট দ্য রিপোর্ট স্টেজ দ্য রিপোর্ট অফ দ্য পার্লামেন্টারি কমিটি ইজ ইনফর্ম টু দ্য হাউস অফ দ্য ইন্ট্রোডিউসার, অর্থাৎ ইনফর্ম করতে হবে সবাইকে যে হ্যাঁ পার্লামেন্টারি কমিটির রিপোর্ট এসেছিল। তারপর অন দ্যাট ওকেশন ডিবেট, ডিসকাশন, অ্যামেন্ডমেন্ট উইল বি ডান অন দিস বিল। দেন দ্য প্রিজাইডিং অফিসার অফ দ্য হাউস উইল পুট দ্য ভোট বিল ফর ভোটিং। এই ভোটিংয়ে আমি ধরে নিলাম বিলটা কি হলো, আলটিমেটলি পাস। যেই পাস হয়ে গেল সঙ্গে সঙ্গে থার্ড স্টেজ তার কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। থার্ড স্টেজে কি হয়? নো অ্যামেন্ডমেন্ট অ্যালাউড, মনে রেখে দেবে, কোনো অ্যামেন্ডমেন্ট এখানে অ্যালাউ নেই। ফর্মালি এটাকে কি করা হয়? পাস করানো হয়, বিলটাকে দেখে নেওয়া হয়, ফাইনালি চেক করা হয় যে ওই হাউসে পাস হচ্ছে না ফেল হচ্ছে, দেখে নিল। দ্য ডিবেট ইজ কনফাইন্ড অর রিজেকশন অর অ্যাকসেপ্টেন্স দ্য বিল, অনলি মাত্র রিজেক্ট করছে না অ্যাকসেপ্ট করছে, এর মধ্যে শুধুমাত্র ডিবেটটাকে মানে রেখে দেওয়া হয়। দেন ইট উইল বি ট্রান্সমিটেড টু আদার হাউস, অর্থাৎ তোমাকে ধরেছিলাম কি তুমি লোকসভাতে বিলটা দিয়েছিলে, এবার এটা ট্রান্সমিটেড হয়ে চলে গেল কোথায়? রাজ্যসভায়। মানে লোকসভার কাজকর্ম এই থার্ড স্টেজে শেষ হয়ে গেল, এই যে ট্রান্সমিটেড টু দ্য হাউস। এবার চলে আসছি কোথায়? রাজ্যসভা। রাজ্যসভাতে অর্থাৎ যেটা আমরা বলবো কি আদার হাউসে, আদার হাউসে যেটাকে বলা হয় ফোর্থ স্টেজ, আদার হাউস। হ্যাঁ, অ্যানাদার হাউসে চলে গেল। আমি ধরে নিয়েছিলাম কি সেটা রাজ্যসভা, কারণ তোকে আমি বলেছিলাম কি তুই লোকসভাতে পাস করিয়েছিস প্রথম। ফোর্থ স্টেজে এসে বিলটা 4 রকম ঘটনা ঘটতে পারে। একটা হয় কি অ্যাকসেপ্ট, 2 হতে পারে কি রিজেক্ট, 3 হতে পারে কি 6 মাসের জন্য কোনো ডিসকাশনই করলো না, ভাগ কোনো ডিসকাশনই দেবে না, আর 4 হতে পারে কি কিছু অ্যামেন্ডমেন্ট রেকমেন্ডেশন করে রিটার্ন করে দিতে পারে। বোঝা গেল কি বোঝা গেল না? 4টে খুব সুন্দর করে ছবি এঁকে আমি বুঝিয়েছি, আশা করি বোঝা গেছে। এই 4টে ঘটনা ঘটতে পারে। এই যে 6 মাসের জন্য রেখে দেওয়া হয়, তার মানে কি এটার জন্য ডেড লক বলা হয় কথাটাকে। কি বলে? ডেড লক লেগে গেল বিলটায়, 6 মাসের জন্য কোনো রিপ্লাই দিল না। রিজেক্ট করা মানেও হচ্ছে ডেড লক লাগা। তাহলে 2 রকম ভাবে ডেড লক লাগানো যায়, এক হচ্ছে 6 মাসের জন্য কোনো রিপ্লাই না দেয়া, আর একটা হচ্ছে কি বিলটাকে রিজেক্ট করে দিয়ে। এই ডেড লকটাকে হাঁটাবে কি দিয়ে? এই যে 6 মাসই কেন করছে, 6 মাস অন্তর অন্তর কি হয় দাদা? জয়েন্ট সিটিং। কি হয়? জয়েন্ট সিটিং। পার্লামেন্টে 6 মাস অন্তর অন্তর কি হয়? জেনারেলি 6 মাস অন্তর অন্তর ওই অপেক্ষায় থাকে যে কবে জয়েন্ট সিটিং হবে। জয়েন্ট সিটিং এর আর্টিকেল নাম্বার 108। তাহলে কবে জয়েন্ট সিটিংটা হবে সেই দিনকার অপেক্ষায় বসে রয়েছে। ঠিক আছে, জয়েন্ট সিটিং এ জেনারেলি, এবার তোদেরকে দুটো ঘটনা আমি বলে রাখি। জয়েন্ট সিটিং এ জেনারেলি যদি কোনো বিল লোকসভা থেকে পাস হয়ে আসে, তারপরে যদি রাজ্যসভায় সেটা পৌঁছায়, এবং রাজ্যসভায় পৌঁছানোর পর যদি কেউ মনে করে যে যদি রাজ্যসভা মনে করে জয়েন্ট সিটিং এর জন্য অপেক্ষা করে বসে থাকবো, তাতে কোনো বেশিরভাগ লাভ হয় না। ওই জন্য জেনারেলি জয়েন্ট সিটিং এর অপেক্ষায় কিন্তু কেউ বসে থাকে না, আইদার অ্যাকসেপ্ট, রিজেক্ট অর অ্যামেন্ডমেন্ট অর রিটার্ন এইসবের মধ্যেই চলতে থাকে। কেন করে না বাবা? দেখো, যেই ঘরেতে 543 জন লোক মিলে পাস করেছে, সেইখানে 250 জন বা 245 জন লোকের কি ক্ষমতা বলতো? যখনই জয়েন্ট সিটিং হবে, জয়েন্ট সিটিং এ আলটিমেটলি এই যে 8 8 আর 7 788টা মেম্বারের মধ্যে লোকসভার মেম্বারটা তো অলরেডি বেশি, তাহলে আলটিমেটলি আবার তো সে পাসই হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম আমি কি যেটা বলতে চাইছি? যে হ্যাঁ, তো ঘোড়ার ডিম আবার তো সে পাসই হবে রে ভাই, সেজন্য অপেক্ষা করে না। কিন্তু এরকম জয়েন্ট সিটিং এর মাধ্যমে পাস করানো হয়েছে 3টে বিল, যেটা পরীক্ষায় দেবে। এই 3টে বিল কি? মরণের আগের অবধি মনে রাখতে হবে এই বিলগুলো। একটা হচ্ছে কি ডাউরি প্রহিবিশন বিল, ডাউরি প্রহিবিশন বিল। জেনারেলি কি বললাম, অপেক্ষা করে না, কিন্তু 3টে করা হয়েছিল, 3টের ওপর ভালো রকম ইয়েও আছে। দ্বিতীয় হচ্ছে কি ব্যাংকিং সার্ভিস কমিশন, কমিশন রিপিল ব্র্যাকেটে বিল, মানে ব্যাংকিং সার্ভিস কমিশনের বিল।
1977। আর 3 নম্বর বিল হচ্ছে কি, ভুলে যাচ্ছি, হ্যাঁ, প্রিজার্ভেশন অফ টেররিজম, এই প্রিভেনশন, সরি প্রিজার্ভেশন কি রে, সরি প্রিভেনশন, প্রিভেনশন অফ টেররিজম, TERR, টেররিজম 2000। মন দিয়ে শোন, তাহলে এই 3টে বিল স্ক্রিনশট মেরে নে। ডাউরি প্রহিবিশন বিল, ব্যাংকিং সার্ভিস কমিশন বিল 1977 সালে, আর প্রহিবিশন এই প্রিভেনশন অফ টেররিজম বিল 2002। এই 3টে হচ্ছে এমন বিল যেটা কি জয়েন্ট সেশনেই পাস করানো হয়েছিল, জয়েন্ট সিটিং এ পাস করানো হয়। এই 3টে এমন অর্ডিনারি বিল যেগুলোর জন্য জয়েন্ট সিটিং এর অপেক্ষায় সবাই ছিল। মনে থাকবে, জেনারেলি করা হয় না, কিন্তু এটা করা হয়। এবার যাই হোক, এই 3টে তো তুই বোঝা গেল। তাহলে এই ধর এ সমস্ত করে অ্যামেন্ডমেন্ট করে রিটার্ন করে বা অ্যাকসেপ্ট করে বা রিজেক্ট, আমি ধরে নিলাম কি 4th স্টেজ থেকে আলটিমেটলি কি হতে পারে, বিলটা পাস করলো পাস। 4th স্টেজেও ধরে নিলাম কি বিলটা পাস হয়েছে, নাহলে আমি 5th স্টেজে যাবো কি করে। তাহলে এই হচ্ছে কেস, যে রিজেক্ট করলে তো ফেরত চলে গেল, বা রিজেক্ট করে ডেড লক চলে গেল, আবার সেই জয়েন্ট সিটিং এর অপেক্ষায় বসে থাকতে হবে। হ্যাঁ, বা 6 মাসের জন্য রেখে দিল, তার মানেও ডেড লক লেগে গেল, দিয়ে আবার জয়েন্ট সিটিং এর জন্য ব্যবস্থা থাকবে। অ্যামেন্ডমেন্ট করলো কি মানে কিছু রেকমেন্ডেশন করলো যে এই অ্যামেন্ডমেন্ট গুলো করে দাও, দিয়ে রিটার্ন পাঠিয়ে দিল, ঠিক আছে, তাহলে আবার জয়েন্ট সেটিং এর জন্য বসে থাকলো। হ্যাঁ, তাহলে আলটিমেটলি অ্যাকসেপ্ট করতে পারে বা এরকম কিছু করতে পারে আর কি। রিজেক্ট করলে আবার ফেরত পাঠাতে পারে। অ্যামেন্ডমেন্ট করলো ধর, দিয়ে অ্যামেন্ডমেন্ট করার পর রেকমেন্ডেশন করার পর কিছুদিন পরে আবার কি করলো, লোকসভা ফেরত পাঠিয়ে দিল যে হ্যাঁ দেখো এই অ্যামেন্ডমেন্টগুলো আমরা করেছি বা করিনি, তোমরা আরেকবার বিচার বিবেচনা করে দেখো। তো এইরকম ঘটনা ঘটার পর আমি ধরে নিলাম যে 4th স্টেজে রাজ্যসভা থেকেও, যেটা তোর হাউস ছিল, রাজ্যসভাও হতে পারে লোকসভাও হতে পারে, যেমন যেমন হাউস, কিন্তু তুই যেহেতু লোকসভা ইন্ট্রোডিউস করেছিলি তাই আমি রাজ্যসভা বলছি, সেখান থেকেও কি হলো 4th স্টেজে বিলটা পাস হয়ে গেল। পাস হয়ে যাওয়ার পর চলে যাবে কোথায় দাদা, 5th স্টেজ বা লাস্ট স্টেজ। 5th স্টেজে কি হবে, 5th স্টেজে কি হবে না, বিলটা আমি ধরে নিচ্ছি আর কি যে পাস হয়ে গেছে, পাস 5th স্টেজে, মানে 4th স্টেজ থেকে পাস হয়ে এলো। পাস হওয়ার পর চলে যাবে কোথায়, বল কোথায় যাবে, প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যখন বিলটা গেল, এখানেই থামলো না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছেও চয়েস আছে, উনি অ্যাসেন্ট দিতেও পারেন। উনি কি করলেন, অ্যাসেন্ট দিয়ে দিলেন বিলটাকে, উনি কি করলেন, উইথ হোল্ড করে রেখে দিলেন, অর্থাৎ দেবো না, ঠিক আছে। আর একটা কি করলেন না, রিটার্ন পাঠিয়ে দিল, এইগুলো চেক কর, রিটার্ন পাঠিয়ে দিল। বোঝা গেল কি বোঝা গেল না, এই 3টে কাজ উনি করতে পারেন। অ্যাসেন্ট দিয়ে দিল, তার মানে কি, এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি, যেখান থেকে অ্যাসেন্ট দিয়ে দিল মানে কি বিলটা অ্যাক্টে পরিণত হয়ে গেল। প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেয়ে গেল মানে কি বিলটা অ্যাক্টে পরিণত হয়ে গেল। উইথ হোল্ড করে রেখে দিল, তার মানে কি, উইথ হোল্ড করে রেখে দেওয়া কথাটার মানে হচ্ছে, ওনার কাছে আমি একটু আগেই পড়িয়েছিলাম প্রেসিডেন্টের আগে পড়াবো, ভেটো পাওয়ার আছে, পকেট ভেটো করে রেখে দিল ধর, এটাকে বলা হয় পকেট ভেটো। বলে পকেট ভেটো, পকেট ভেটোর পাওয়ার ইস্তেমাল করলো, দিয়ে বললো আমি বিলটার সম্পর্কে কিছু জানাবো না, মানে ও কিছু বললোই না, পকেটে চিরকুট যেমন পকেটে করে রেখে দেয় না লোকে, অনেক দিনের সময় ভুলে যায়, সেরকম করে কি বিলটাও পকেটে ভরে রেখে দিল, গোড়া ডিম। তাহলে কি বিলটার অ্যাক্টে পরিণত হবে, হবে, বল আমাকে, হবে কি হবে না, হবে না, হবে না। আর একটা করতে পারে কি, কিছু রেকমেন্ডেশন দিল, দিয়ে রিটার্ন করে দিল বিলটা। এই রিটার্ন করে দেওয়ার যে বিলটা থাকে, এবং রিটার্ন করার পর কোথায় যাবে, আবার ফার্স্ট হাউসে যাবে, আবার ফার্স্ট হাউস থেকে সেই রিটার্নগুলোকে চেক করবে, কি বলেছে প্রেসিডেন্ট বলেছে সেগুলো ভেরিফাই হবে, ফার্স্ট হাউস থেকে আবার কোথায় যাবে, সেকেন্ড হাউসে যাবে, সেকেন্ড হাউসে যাওয়ার পর সেই বিলটা আবার আসবে কোথায়, সেকেন্ড হাউস থেকে যদি পাস হয়, ফার্স্ট হাউস থেকে যদি পাস হয়, আবার ঘুরে ফিরে চলে আসবে কার কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যদি আবার ফেরত আসে সমস্ত রেকমেন্ডেশন চেক করার পর, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি মনে করে আরেকবার চেক করো, তাহলে আবার রিটার্ন করে দিল, আবার ফার্স্ট হাউস সেকেন্ড হাউস করে এরকম ঘুরতে থাকলো। কিন্তু আলটিমেটলি
উনি কি দেন, পারমিশন দিয়ে দেন। তো এই যে রিটার্ন করে আবার চেক করে আবার ভেরিফাই করে আবার ফেরত আসার যে ব্যাপারটা, এইটাকে বলা হয় সাসপেন্সিভ ভেটো। কি বলে? সাসপেন্সিভ ভেটো। এই ধরনের ভেটো পাওয়ার উনি ইস্তেমাল করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। তাহলে আলটিমেটলি দেখতে পেলাম কি, যে দাদা ফিফথ স্টেজে যখন প্রেসিডেন্ট কি করে দিল, পাস করে দিল বিলটাকে, অর্থাৎ অ্যাসেন্ট দিয়ে দিলেন, তখন বিলটা পরিণত হয়ে গেল কি, বিল থেকে অ্যাক্ট। বোঝা গেল কি বোঝা গেল না? এই হচ্ছে তোর গভর্নমেন্ট বিল, এই হচ্ছে তোর আলটিমেটলি এইভাবে অর্ডিনারি বিলকে পাস করানো হয়। ক্লিয়ার হলো? অর্ডিনারি বিলকে এইভাবে পাস করানো হয়, বা রিজেকশনের গল্পটাও তোকে বলে দিলাম যে এইভাবে রিজেকশন করে রেখে দিতে পারে। ক্লিয়ার হলো আশা করি? তাহলে গভর্নমেন্ট বিল ক ধরনের হয়? এই সরি, গভর্নমেন্ট বিল, অর্ডিনারি বিল কর, হ্যাঁ, অর্ডিনারি অর্ডিনারি বিল ক ধরনের হচ্ছে? দু ধরনের। আচ্ছা, প্রাইভেট মেম্বার বিল, আর একটি হচ্ছে গভর্নমেন্ট মেম্বার বিল। হুম, গভর্নমেন্ট মেম্বার বিল, ওর বলা হয় গভর্নমেন্ট মেম্বার বিল, অথবা হচ্ছে পাবলিক বিল। এই দু ধরনের হয়। দু ধরনের প্রসিডিওর তোমাকে দেখালাম গোটাগুটি কিভাবে পাস করা হয়, কি ঘোড়ার ডিম কি হয় কি না হয়। আর দুটো আর্টিকেলের কথা তোমাকে মনে রাখতে বলেছিলাম, যেটা প্রথমে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে সিএফআই, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া 266, আর কন্টিনজেন্সি, হ্যাঁ, ফান্ড অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে কত, 267। আর যে আর্টিকেলগুলো সেটাগুলো এগুলো ক্লজ 1-এ ডেফিনেশন লেখা, ক্লজ 1, হ্যাঁ, দুটো। আচ্ছা, আর হচ্ছে মানি বিলের আর্টিকেল, মানি বিল 110, ফাইন্যান্সিয়াল বিল, টাইপ 1 টাইপ 2 করে মনে রাখবি, টাইপ 1 টাইপ 2। টাইপ 1 হচ্ছে কত, 117 ক্লজ 1, টাইপ 2 কত, 117। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আর্টিকেল নাম্বার 368। এগুলো প্রত্যেকটার আলাদা প্রসিডিওর আছে, হ্যানা ত্যানা সমস্ত কিছু বললাম, যা পারলিম মোটামুটি আর কি বোঝানোর চেষ্টা করলাম। দেখিস ক্লাসটা। ঠিক আছে, চলো আবার নেক্সট ক্লাসে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। চলো, টাটা।